হ্যাঁ, তো আমরা এরপর যেটা জানবো সেটা হচ্ছে কার কাছ থেকে জানি। লাবণী বলুন যে রবি একটা রাশিতে কতদিন থাকে? রবি একটি রাশিতে থাকে 1 মাস বা 30 দিন। খুব খুব সুন্দর। আচ্ছা, এবার যোগীরাজ বাবু বলুন যে একটা রাশিতে রাহু কতদিন থাকে? যোগীরাজ বাবু আছেন? 18 months। হ্যাঁ, ঠিক, খুব ঠিকঠাক। এবার রিমার কাছে যাব, রিমা দে সরকার। আপনি বলুন যে শুক্র কতদিন থাকে একটি রাশিতে? 28 দিন। শুক্র 28 দিন। হুম। আর তাহলে বুধ কতদিন থাকে? বুধ 17 থেকে 18 দিন, মতান্তরে 21 দিন। গুড, বেশ। এবার রূপ প্রামাণিকের কাছে যাব, বৃহস্পতি কতদিন থাকে? আছেন? নেই সম্ভবত কোনো কারণে। আম, তাহলে সৌরভ কুমার দে, আপনি বলুন বুধের গোচর কতদিনে হয়? 1.5 বছর। শোনা হ্যালো। যাচ্ছে? হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ হ্যাঁ দেড় বলুন। বছর বুধ বুধ। ও, বুধের আছে 18 দিন। আচ্ছা, আর বৃহস্পতি আমরা 1 বছর নেব, হ্যাঁ। বৃহস্পতির গোচরটা আমরা 12 মাসই ধরবো, এটা হচ্ছে সাধারণ গোচর। তো বৃহস্পতি আমরা 1 বছর করেই এগোবো। আচ্ছা, এরপর হচ্ছে উম কিংশুক কুমার বাবু বলুন যে কেতু কতদিনে একটি রাহু রাশি থেকে অন্য রাশিতে গোচর করে? কিংশুক কুমার বাবু আছেন? 18 months। কেতু কেতু 18 months। 3 মাস, কেতু 3 মাস, তাই বলছেন? 18 months, 18 হ্যাঁ, 18 months। ঠিক ঠিক ঠিক, একদম। আচ্ছা, এরপর আমরা চলে যাই দৃষ্টি নিয়ে। পল্লবী দিয়ে শুরু করি, দৃষ্টি। পল্লবী বলুন বৃহস্পতির কটা দৃষ্টি আছে এবং কি কি? পল্লবী শোনা যায়? পল্লবী কোনো কারণে শুনতে পাচ্ছে না। না তাহলে ম্যাম, মিউট ছিল আমার মাইক্রোফোনটা। হ্যাঁ, আরেকবার আরেকবার শুনবো। হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট ছিল। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। হ্যাঁ, 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি আর 9 নম্বর দৃষ্টি। খুব ঠিক, খুব ঠিক। আচ্ছা, এরপর তনুশ্রী বলুক। তনুশ্রী মঙ্গলের দৃষ্টি কটা, কি কি বলুক। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মঙ্গলের দৃষ্টি হচ্ছে 3টে: 4th হাউস, 7th হাউস এবং 8th হাউস। একদম, খুব সুন্দর হয়েছে পড়া। সোমজিৎ বাবুর কাছে ম্যাডাম, চলে একটা যাবো। প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা পড়াটা করে নিই, তারপরে আমরা প্রশ্নটা নেব। আচ্ছা, এই দৃষ্টির ব্যাপারেই একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলুন। সেটা হচ্ছে যে আমরা যখন মানে দৃষ্টি দেখছি, লগ্নে যে ঘরটা রয়েছে সেই মানে অ্যান্টি ক্লকওয়াইজ দৃষ্টি দেখবো তো? হ্যাঁ, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে যে কোনো রাশি সাপেক্ষে যেখানেই গ্রহটা বসে থাকবে সেখান থেকে একমাত্র রাহু বাদ দিয়ে বাকি সবারই দৃষ্টিটা কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজই দেখবো। আর রাহু আর যেহেতু রাহু? ক্লকওয়াইজ ঘোরে, রাহুরটা আমরা ক্লকওয়াইজ দেখবো, কিন্তু যেহেতু রাহুর যে দৃষ্টিগুলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই একই রাশিতে পড়ে, সুতরাং আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেও সেই একই দৃষ্টিতে রাহুরটা পাবো। ঠিক আছে? আর রাহু বাদে হ্যাঁ। বাকি যতগুলো গ্রহ আছে তাদের সকলেরই দৃষ্টি কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবো, যেখানে বসে থ্যাংক ইউ আছে ম্যাম। সেই ঘর থেকে। হুম। আচ্ছা, বেশ। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে যাই রিনা চক্রবর্তী। আপনি বলুন আহ কেতুর কটা কটা দৃষ্টি এবং কি কি? কেতু একটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি, কিন্তু পরাশরীয় মতে দৃষ্টিহীন, একদম, যেহেতু মস্তক নেই। একদম ঠিক, বেশ। তো এবার
আর আমরা কি পড়েছিলাম? গোচর পড়েছিলাম, দৃষ্টি পড়েছিলাম, আর শত্রু মিত্র পড়েছিলাম কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। মানে সত্যমিত্র। হ্যাঁ, তো আমরা একটু শত্রু মিত্রটা নিয়েও একবার একটু ঝালিয়ে নিই। পুরনো পড়া আমরা প্রতিদিন ঝালাবো এইভাবে। তাহলে কি হবে, যারা আমরা বাড়িতে কোনো অসুবিধার কারণে পড়াটা করতে পারছি না বা গতদিন ক্লাসে আমরা ছিলাম না, তারা কিছুটা এই পড়া দিয়ে আবার পড়াটাকে ঝালিয়ে নিতে পারবো, এবং আহ, আহ, মোটামুটি ভাবে কি ক্লাস ছিল গতদিন সেটাকে নিয়ে একটা ধারণা করতে পারবো। তো তার জন্য আমরা শত্রু মিত্রটা, আর যেহেতু আমাদের এখন প্রথম দিকের ক্লাস, তো আমরা পুরনো পড়া বারবার করে পড়বো। আর এই পড়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আমাদের প্রত্যেকটা দিন আহ কাজে লাগবে, এগুলো ভোলার মতন নয়। তো বলুন, কাকে জিজ্ঞেস করলাম জানি না, ভুলে গেছি। আম, শাশ্বতী মজুমদার দাস, আপনি বরং আমাকে আম, মঙ্গলের মিত্র রাশিগুলো কারা কারা বলুন। শাশ্বতী আছেন? ম্যাম বলবো? হ্যাঁ বলুন। রবিচন্দ্র বৃহস্পতি। বেশ। এরপর আম, কে কে বলেননি? রৌনক ব্যানার্জি, আপনি বলুন শনির শত্রু গ্রহগুলোকে। আমরা আসলে এখন যে শত্রু মিত্রগুলো আলোচনা করব সেটা লিস্ট ওয়াইজ করব না, আমরা দুটো গ্রুপ করেছিলাম, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। তো সেই কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভের যে লিস্ট, মানে যে দুটো গ্রুপ ছিল, সেই গ্রুপ ওয়াইজ আমরা শত্রু মিত্রটা বলবো। তো রৌনক বাবু বলুন। মঙ্গল, রবি। একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না। মঙ্গল, রবি। আচ্ছা, মঙ্গল, রবি, আর ম্যাম আচ্ছা, বলবো? উনিই বলুন, উনি চেষ্টা করুক, একটু জোরে বলবেন উনি, রৌনক বাবু একটু জোরে বলবেন, আপনারটা ভালো শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মঙ্গল, রবি আর চন্দ্র। মঙ্গল, রবি, চন্দ্র, আর বুধ তো হওয়ার কথা। না, আমি বলছি শনির সঙ্গে ভাববেন, শনি ওই গ্রুপে আছে আপনার। আর এই গ্রুপের সঙ্গে যারা যারা ছিল বসে, তারা সবাই শত্রুতার সঙ্গে সম্পর্ক আমরা দেখব। তাহলে কে কে হবে সেটা একটু ভেবে বলুন। প্রথম তিনটে ঠিকই আছে, আর একটা বলুন। শুক্র। না, শুক্র তো ওই গ্রুপে চলে গেল, শনির বন্ধু হয়ে গেল। আচ্ছা, আর একজন চেষ্টা করুন, যারা বলেছেন তারা বাদে অন্য কেউ একজন বলবো বলুন। ম্যাম? শিবানী ম্যাম, আপনি শিবানী দিয়ে আপনি একটু আগে বলেছেন, আপনি ছাড়া দেখি আর ম্যাম কেউ যদি বলবো? পায়। না, হ্যাঁ, আমি বলিনি ম্যাম। প্রবাল আমি কর কিছু বলুন। আচ্ছা, তাহলে আপনি পরে বলবেন, বলবেন। শিবা প্রবাল বলছি, কর বলুন, হ্যাঁ। শনির মিত্র গ্রহ হলো মিত্র গ্রহ, হ্যাঁ, বুধ, মিত্র শুক্র, গ্রহটাই রাহু। বলুন। আর আপনার শত্রু গ্রহ হলো মঙ্গল, বৃহস্পতি, রবি, কেতু আর চন্দ্র। হ্যাঁ, বেশ। এবার শিবানী বলুন। হ্যাঁ ম্যাম বলুন। আপনি রাহুর মিত্র শত্রু দুটোই বলুন। রাহুর মিত্র হচ্ছে শুক্র আর শনি, হুম। আর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। বেশ, অনেকটা এগোলো আমরা। আর এরপরে আর একজন কেউ বলুন, কে বলতে চাইছেন? চন্দ্রের শত্রু মিত্রগুলো বলে ফেলুন। ম্যাম চন্দ্রের মিত্র গ্রহ হলো আহ, রবি, বৃহস্পতি, মঙ্গল, কেতু। আর শত্রু হবে রাহু, শনি, শুক্র, বুধ। আচ্ছা, এবার শিল্পী আছে, শিল্পীকে আমি একবারও পড়া ধরিনি। শিল্পী বলে ফেলুন। আম, রবির বলুন, রবির শত্রু এবং মিত্র গ্রহগুলো কারা কারা? রবির শত্রু গ্রহ হচ্ছে শনি, কেতু, রাহু, আর মিত্র গ্রহ কেতু রাহু বুধ। গুলিয়ে ফেললে হবে না, কেতু একটা গ্রুপে আছে, রাহু আর একটা গ্রুপে আছে। দুটো মানে গ্রুপে গ্রুপ ওয়াইজ বলতে হবে। একটা একটা করে বলুন, শত্রু কারা কারা, মিত্র কারা কারা। রবির শত্রু রাহু, রবির শত্রু শনি, মিত্র মঙ্গল, বুধ, আর রবির শত্রু আছে শুক্র, শুক্র শত্রু। আচ্ছা, একটু গুলিয়ে গেল, তবুও ভালো চেষ্টা হয়েছে।
আর একজনের কাছে চলে যাব, দেখি এই একই প্রশ্ন নিয়ে কে বলবে। এটা দিয়েই শেষ করবো আমাদের প্রশ্ন, তারপরে আমরা পড়ায় ঢুকে যাব। বলুন ম্যাম। রবির শত্রু মিত্রটা প্রবাল বাদে বলুন, প্রবাল অনেকগুলো বললো। আর দেখি কে আছে। ম্যাম বলবো? ম্যাডাম বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। রবির হচ্ছে শত্রু হচ্ছে শুক্র শনি, হুম, মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গল বৃহস্পতি, সম হচ্ছে বুধ। বেশ, খুব ভালো পড়াশুনো হলো। এইভাবেই আমরা ধীরে ধীরে প্রত্যেকদিনই একটু একটু করে পুরনো পড়া করব। কিছু ভুল হবে আমাদের, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে ভুল করতে করতেই ঠিকের দিকে এগোবো। এবার আমরা প্রথম দিন যেটা পড়েছিলাম, যে প্রত্যেকটা রাশির নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে। এবার এটা বলেছিলাম যে রবির এই যে প্রত্যেকটা রাশির যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কেন হয় না, ওই রাশিগুলোর এক একজন করে অধিপতি গ্রহ থাকে, এবং সেই অধিপতি গ্রহগুলোর নিজস্ব কিছু গুণ আছে, জাতি আছে, বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই বৈশিষ্ট্যের প্রভাবটা পড়ে সেই রাশির উপরে। এবং সেই কারণে ওই যে রাশি বা ওই রাশিগুলো যাদের লগ্ন হয়, তাদের পরে ওই গ্রহের যে প্রভাব, অর্থাৎ গ্রহগুলোর মধ্যেকার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সেই প্রত্যেকটা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তো আমরা মোটামুটি সকলেই জানি যে কোন রাশির অধিপতি গ্রহ কে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গ্রহর আগের দিন আমরা রাশির গুণ, রাশির জাতি ইত্যাদিগুলো আমরা জেনে ফেলেছি। এবার আজ আমরা জানবো গ্রহগুলোর গুণ এবং গ্রহগুলোর জাতি ইত্যাদি সম্পর্কে। তো সেই জন্য আমরা প্রথমেই আমাদের খাতা পেনটা বের করে নেব। আর আমি একটা পেজ শেয়ার করে নিই। শেয়ার হয়েছে পেজ? হ্যাঁ ম্যাম, শেয়ার হ্যাঁ ম্যাম। হয়েছে। আচ্ছা, বেশ। এই রকম করে আমরা খোপ কেটে নিই সকলেই খাতার মধ্যে করে। প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রাশির লিঙ্গ, অর্থাৎ সরি গ্রহের লিঙ্গ, অর্থাৎ কোন গ্রহটি পুরুষ এবং কোন গ্রহটি স্ত্রী, এবং কোনটি নপুংসক বা ক্লীব। এভাবে আপনারা প্রথমে লিখে নিন, একটাই পুরুষ, তারপর একটা স্ত্রী, এবং তারপর একটা ক্লীব অথবা নপুংসক লিখতে পারেন। পুরুষ গ্রহর মধ্যে রবি, মঙ্গল, ম্যাম, কানেক্টিভিটির জন্য আমি একটু প্রথম থেকে আপনার এটা স্কিপ হয়ে গেছে, একবার একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ আমি বলছি আমরা আজকে জানবো হচ্ছে প্রত্যেকটা গ্রহের আহ জাতি, গুণ, লিঙ্গ ইত্যাদি বৈশিষ্ট্যগুলো। তো আমরা এরকম ছক কেটে নেব, দিয়ে আমাদের যে গ্রহগুলো আছে 9টা গ্রহ, তাদের বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করব। তো প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের লিঙ্গ অনুযায়ী বিভাগ। তো পুরুষ, স্ত্রী এবং ক্লীব বা নপুংসক, এই 3টে ভাগে বিভক্ত করব। এরকম একটা ছক কেটে নেই, নিয়ে তার মধ্যে আমরা বিভাগগুলো লিখে ফেলি। পুরুষ, স্ত্রী এবং ক্লীব বা নপুংসক। পুরুষের মধ্যে আমরা লিখব রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহু। রবি, মঙ্গল, বৃহস্পতি, রাহু, এরা হচ্ছে
পুরুষ শ্রেণীর গ্রহ। এরপরে আমরা চলে যাব স্ত্রী শ্রেণীতে। চন্দ্র, শুক্র এবং কেতু। এই কেতুটাকে নিয়ে দ্বিমত আছে, তাই দ্বিমতটা পাশে লিখে রাখবেন। তাহলে চন্দ্র, শুক্র এবং দ্বিমতে কেতু, এই তিনটে গ্রহ চলে যাচ্ছে আমাদের স্ত্রী বিভাগের মধ্যে। বাকি থাকছে শনি এবং বুধ, এরা হচ্ছে নপুংসক বা ক্লীব। শনি এবং বুধ এরা হচ্ছে ক্লীব বা নপুংসক। এটুকু সকলের হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হয়েছে। বেশ। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে আহ গুণ, অর্থাৎ কিনা সত্য, রজ এবং তম। আমরা যখন রাশি পড়ছিলাম তখন কেউ একজন প্রশ্ন করেছিলেন কোন কোন রাশিগুলো সত্য, রজ, তমর মধ্যে বিভক্ত। তো যেহেতু একটা রাশি শুধুমাত্র সেই রাশি ভিত্তিক মানুষ হয় না, তার মধ্যে বিভিন্ন রকম আদার্স গ্রহগুলোরও প্রভাব থাকে। তো সেইভাবে রাশির মানুষকে আমরা ডাইরেক্টলি ওইভাবে সত্য, রজ, তমকে বিভক্ত করতে পারি না বা করি না, কিন্তু আমরা গ্রহগুলোকে সত্য, রজ, তম এই ভাগে বিভক্ত করতে পারি। তো আমরা আগের দিন সত্য, রজ, তম আহ আহ, কেন এবং কি সেটা নিয়ে আমরা পড়েছিলাম। আজ সেই বিভাগটা আমরা করি, সেটা হচ্ছে কোন কোন গ্রহগুলোর মধ্যে সত্যগুণ যুক্ত, আর কোনগুলো রজগুণ, কোনগুলো তমগুণ। আচ্ছা, রবি, চন্দ্র, বৃহস্পতি যাবে হচ্ছে সত্যের ঘরে, সত্য। রবি, চন্দ্র এবং বৃহস্পতি, তারা হচ্ছে সত্য গুণ সম্পন্ন গ্রহ। এরপর হচ্ছে রজগুণ সম্পন্ন। রজগুণ সম্পন্নের মধ্যে লিখবো আমরা শুক্র এবং বুধ। আচ্ছা, তারপর চলে যাচ্ছে তমগুণ সম্পন্ন। তমগুণ যারা যারা বাকি রইলো তারা কারা? প্রথমে হচ্ছে শনি, মঙ্গল, রাহু এবং কেতু। শনি, মঙ্গল, রাহু, কেতু এরা হচ্ছে তমগুণ সম্পন্ন গ্রহ। তাহলে সত্যগুণের মধ্যে পড়ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। রজগুণ সম্পন্ন শুক্র এবং বুধ। আর তমগুণ সম্পন্ন হচ্ছে শনি, মঙ্গল, রাহু এবং কেতু। আমরা যখন পরবর্তীকালে মানে নেক্সট দিনের ক্লাসে আমরা হচ্ছে গ্রহের কারকত্বটা শুরু করব। কোন গ্রহ কোন কোন জিনিস বা কোন কোন বিষয়বস্তুকে ইন্ডিকেট করে সেইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। তখন আমরা এই যে গ্রহগুলো যে বৈশিষ্ট্য, এই যে আজকে আমরা যে বিভাগগুলো পড়ছি
সেগুলো সবিস্তারিত ভাবে আমরা নেক্সট ক্লাস থেকে জানতে পারবো। আজ হচ্ছে আমরা এর বিভাগগুলোই শুধুমাত্র জেনে রাখবো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, তাহলে আমাদের গুণ হয়ে গেল, আমাদের লিঙ্গ হয়ে গেল। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাতি। কি কি জাতি হয়? জাতি মূলত চার প্রকার হয়। একটা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চার ভাগেই ভাগ করা হয় গ্রহগণকেও। তো সেই চারটে ভাগে আমরা ভাগ করে নেই। প্রথমে আমরা লিখব ক্ষত্রিয়। আমাদের ক্ষেত্রে ব্রাহ্মণ দিয়ে কিন্তু শুরু হয় না, আমাদের যেহেতু রাশিচক্রের চক্রের প্রথম রাশি মেষ, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বিভাগ সেটা কিন্তু শুরু করব হচ্ছে আম ক্ষত্রিয় দিয়ে। ম্যাম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ, তারপরে লিখবো চণ্ডাল। এতগুলো ভাগ। আচ্ছা, চণ্ডাল আমার এখানে লেখা যাচ্ছে না, আমি একেবারেই জায়গা শর্ট হয়ে গেছে, আপনারা ওখানে চণ্ডালটা লিখে নিন। তাহলে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ এবং চণ্ডাল। চণ্ডাল শ্রেণী তখন ছিল, মূলত তাদের বলা হতো যারা হচ্ছে একেবারে নিকৃষ্ট কাজগুলো করতো, মৃতদেহ দাহ ইত্যাদি আর কি, যারা প্রচন্ড উগ্র এবং তারা উগ্র ধরনের খাদ্য গ্রহণ করতেন এবং তাদের আহ জীবন যাপন এবং বৈশিষ্ট্য সমূহ ছিল বেশ উগ্র। তো সেই একটা বিভাগও আছে। তো এইখানে আমরা ক্ষত্রিয়র গ্রুপে লিখব রবি এবং মঙ্গল, রাজা এবং সেনাপতি। বুধ তো সেনাপতি মঙ্গল নামে। সেনাপতি না রাজপুত্র ম্যাম? রাজপুত্র হচ্ছে বুধ। হ্যাঁ, রবি বুধ, তাহলে ক্ষত্রিয়র মধ্যে পড়লো, তাই তো? না না, এখন আমি বলছি এই যে ওইভাবে রাজার ছেলে বুধ, তার উচিত ছিল ক্ষত্রিয় হয়ে যাওয়া, কিন্তু আসলে যখন একজন এইখানে বুধ যে আছে, সেই বুধ হচ্ছে, বুধ যে গ্রহ, সে হচ্ছে বালক, তো সে তখনও বালক রাজপুত্র, তখনও হচ্ছে সে ওইভাবে যেটাকে বলি আমরা ক্ষত্রিয় হতে গেলে যে গুণ সম্পন্ন গুলো হয়ে থাকতে হয়, তো সেটা এখনো সে তখনো পর্যন্ত বালক যে রাজপুত্র, তার মধ্যে সেই গুণগুলো তখনো পর্যন্ত এসে পারেনি, সে শিশু সুলভ রাজপুত্র। তো তাই জন্য বুধের হচ্ছে আমরা ক্ষত্রিয়টা দেব না, আমরা বুধকে নিয়ে চলে যাব শূদ্রর গ্রুপে। কারণ হচ্ছে আহ, বুধের যে জন্ম কাহিনী, সেই জন্ম কাহিনীতে একটু গন্ডগোল আছে। হুম। তো বুধ কিন্তু সেই জন্য পেয়ে গেছে শূদ্রের আহ বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে ক্ষত্রিয়তে কি লিখবো ম্যাম? ক্ষত্রিয় শুধুমাত্র রাজা এবং সেনাপতি, অর্থাৎ রবি এবং মঙ্গল। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। বৈশ্য, বৈশ্য বলতে আমরা বুঝি যে মূলত ব্যবসা বাণিজ্য যারা করে, হুম, যারা সাধারণত বিনিময়কে ইন্ডিকেট করে, তাদেরকে এই মোটামুটি বৈশ্যর ক্যাটাগরিতে আমরা ফেলি। তো বৈশ্যতে আমরা লিখবো হচ্ছে এই ক্ষেত্রে চন্দ্র। আচ্ছা, আমরা এই যে গ্রুপটার সঙ্গে আপনাদের মাথার মধ্যে নিয়ে তৈরি হতে পারে যে আমরা সাধারণত যারা একটু পড়েছি বা যারা নতুন পড়ছি, যে আহ, ব্যবসার কারক হচ্ছে বুধ, তাহলে তো বুধকে বৈশ্য হওয়া উচিত ছিল। বা সম্পদের কারক শুক্র, তাহলে শুক্রকেও সেই গ্রুপে ফেলা উচিত ছিল। কিন্তু সেটা কিন্তু ওইভাবে ভাবলে হবে না, কারণ তত্ত্ব এবং গুণ অনুযায়ী এই যে বিভাজনটা, এদের যেই আম, উম, জাতির যে বিভাজনটা, সেটা কিন্তু গ্রহদের তত্ত্ব এবং গুণ সাপেক্ষে হয়েছে, কারকত্ব সাপেক্ষে কিন্তু হয়নি। হুম। তাহলে আমরা বৈশ্যর ঘরে লিখবো হচ্ছে চন্দ্র।
ব্রাহ্মণের ঘরে হচ্ছে জুপিটার এবং ভেনাস। দুজনেই হচ্ছে গুরু, একজন দেবগুরু আর একজন দৈত্যগুরু। তারপরে চণ্ডাল, চণ্ডালটা আপনারা লিখুন। চণ্ডালের ঘরে গিয়ে লিখবো শনি এবং রাহু কেতু। এরা হচ্ছে শনি মৃত্যুর কারক, আর রাহু কেতুকেও চণ্ডাল হিসাবেই বিভাজন করা হয়েছে। হয়েছে? এইটুকু হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ধাতু হিসাবে বিভাজন। এইরকমই খুব আপনারা করে নিন, নিয়ে সেখানে ধাতু লিখে ফেলুন। হচ্ছে বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা এবং সমধাতু। বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা এবং সমধাতু। এটা কোথায় লিখবো ম্যাডাম? হ্যাঁ, এটা আপনি যেটা আমি লিখবো, কিছু শুনতে পাচ্ছি না, সৌরভ একটু জোরে বলুন। বলছি আপনি যেটা এখন বললেন এটা কিভাবে লিখবো? এইভাবেই এইরকম ছক করে লিখে নিন। আমি এখানে জায়গা পাচ্ছি না বলে দেখাতে পাচ্ছি না। আপনারা আচ্ছা। এরকম একটা ছক লিখুন, তার উপরে লিখবেন হচ্ছে ধাতু হিসাবে বিভাজন, ধাতু হিসাবে বিভাজন। বাত, পিত্ত, কফ এবং সমধাতু। এই বাত, যাদের বাত ধাতুর মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে শনি, রাহু এবং কেতু। ম্যাম আরেকবার বলবেন? বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা এবং সমধাতু, এই চারটে ভাগ। বাত, বাত ধাতুর মধ্যে পড়ছে শনি এবং রাহু কেতু। বাতের হেডিংটা মধ্যে। কি বললেন ম্যাডাম? হেডিংটা কি বললেন? হ্যাঁ, হেডিংটা কি বললেন? ধাতু হিসাবে বিভাজন, ধাতু হিসাবে, ধাতু কে কোন ধাতুর। আমরা বাত, পিত্ত, কফ ধাতু জানি না, সেই হিসাবে যে কে কোন ধাতের। আমরা বলি না এই মানুষের মধ্যে একটু সর্দির ধাত বেশি আছে, এই কথাটা বলি না, যে এর মধ্যে একটু সর্দির ধাত বেশি আছে, এর মধ্যে একটু ঠান্ডার ধাত বেশি আছে। এই ধাত কথাটা এসে ধাতু শব্দ থেকে। সেই ধাতু শব্দের ধাতু অনুযায়ী যে গ্রহগুলোকে বিভক্ত করা হয়েছে, সেই বিভাগগুলো হচ্ছে বাত, পিত্ত, কফ বা শ্লেষ্মা এবং সমধাতু। তার মধ্যে বাত বিভাগে পড়ছে হচ্ছে শনি এবং রাহুকেতু, পিত্ততে পড়ছে রবি এবং মঙ্গল, তারপরে লিখুন হচ্ছে শ্লেষ্মা। শ্লেষ্মাতে লিখুন হচ্ছে চন্দ্র এবং শুক্র। কফ ধাতুর গ্রহ হচ্ছে চন্দ্র এবং শুক্র। সমধাতু পড়ছে বুধ এবং বৃহস্পতি। এটুকু হয়েছে? বলছি ম্যাম হ্যাঁ ম্যাম হয়েছে। সমধাতু। হ্যাঁ, কি বলুন। সমধাতু। সমধাতু হচ্ছে বৃহস্পতি এবং বুধ। বুধ এবং বৃহস্পতি, এটুকু হয়েছে? হ্যাঁ ম্যাম হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব, লিখবো হচ্ছে রস অনুযায়ী গ্রহের আহ বিভাগ, রস। সেই রসগুলো লিখুন। রবি হচ্ছে কটু রস। কতগুলো রস আছে ম্যাম?
যতগুলো গ্রহ অতগুলো রস, 7খানা রস। আচ্ছা, ইন্ডিভিজুয়াল। রবিটা বলুন একবার। রবি কটু রস, চন্দ্র লবণ রস, মঙ্গল তিক্ত রস। রবি, রবি কি বললেন? রবি কটুরস। হচ্ছে কটু রস, কটু। হুম। চন্দ্র লবণ রস, মঙ্গল তিক্ত রস। যখন আপনারা এই স্বাদগুলো নিজেরা আর কি কি বলবো আস্বাদন করবেন, এই যে প্রত্যেকটা স্বাদ, এই প্রত্যেকটা স্বাদের যে কারক গ্রহ, তারা হচ্ছে এইরকম ভাবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করব। বুধ হচ্ছে মিশ্র রস, টক ঝাল মিষ্টি। যে ধরনের লজেন্স গুলো বাজারে পাওয়া যায় না, যেগুলো খেতে টক ঝাল মিষ্টি হয়, ওই সব লজেন্স গুলো হচ্ছে বুধের কারকত্বের মধ্যে পড়ে। একটু টক টক, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। মূলত শিশুরা যেরকম হয় আর কি, শিশুদের স্বভাবগুলো ঠিক এরকম না, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি। তারপর বৃহস্পতি হচ্ছে মধু রস। শুক্র হচ্ছে অম্ল, অম্ল। অম্ল মানে হচ্ছে অম্বল টাইপের, যেটা টক টক। আর শনি হচ্ছে কষা রস। কষা মানে হচ্ছে একটু কিরকম বলে, কোষ্ঠে কোষ্ঠে আর কি, কষ 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 টাইপের, হ্যাঁ। আমলকি। শনি কষা রস। না, আমলকির মতো টেস্ট পায়। আমলকির মতো, এক্স্যাক্টলি আমলকির মতো টেস্ট, ঠিক। বা কাঁচা পেয়ারা, একদম প্রথম ম্যাম প্রথম খেতে মঙ্গলটা লাগে। তিক্ত না? হ্যাঁ, ঘড়িতে মঙ্গলটা তিক্ত। শোনা যাচ্ছে না? মঙ্গলটা কি তিক্ত রস? মঙ্গল হচ্ছে তিক্ত, তেতো তেতো। তিক্ত সরি। এই যে আজকে মাউসটা এত ঝামেলা করছে, একবার খুললে কিছু কাজ করতে পারছি না। আচ্ছা, আমি এই শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি। এটার কাজটা আপনাদের সকলের হয়ে গেছে তো? রাহু, রাহু কেতু। হ্যাঁ, কি বলছিলাম বলুন। রাহু কেতু। রাহু কেতু টেস্ট দেয়নি কোনো। এই 7টা আচ্ছা। গ্রহকেই আসলে, ও দুটোকে তো গ্রহ মানা হয় না, তাই হুম। সে সব জায়গাতে জায়গা পায়নি। ঠিক আছে। আচ্ছা, এরপর আম, আমরা চলে আসবো হচ্ছে বলাবল নিয়ে। কোন গ্রহ কখন বল পায়? হুম, এবার লিখে ফেলুন যে, ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। ম্যাম ওই কটু মানে বাকি টেস্ট গুলো তো বোঝা গেল, লবণ, তিক্ত, মধু। কটুটা কটু, ম্যাম কটু, কিসের কটু মানে রিপ্রেজেন্টেটিভ? আছে বিষাদ, মানে যেটা ঝাল। খেলে ওষুধ, 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 এক্স্যাক্টলি ওষুধের মতন, যেটার কোনো টেস্ট হয় না। আচ্ছা মানে আচ্ছা। ঠিক বিচ্ছিরি, আছে। যেটাকে আমরা বিচ্ছিরি বলবো, মানে এমন একটা স্বাদ যেটা খেলেই আমাদের নাক সিটকে যায়। আমরা বলি না কটু বাক্য আচ্ছা বলতে নেই, মানে খারাপ কথা বলতে নেই, যেটার টেস্ট একেবারেই খারাপ আর কি। ঠিক আচ্ছা, আছে। এখানে ঝাল নেই ম্যাম মানে না, টেস্টের ঝাল, মধ্যে? ওই যে ঝালটা হচ্ছে মিক্সিং করে দিয়ে দিয়েছে বুধকে, পুরোপুরি ঝাল কাউকে দেয়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এমনি ম্যাডাম যত, এই বলা যখন বলের আমরা কি? কারকত্ব পড়বো, এটা কিন্তু রস হিসাবে বললাম, হ্যাঁ। যখন আমরা ঝাল খাওয়া বলতে যেটা বুঝি, লঙ্কা থেকে যে ঝাল আসে, আদার থেকে যে ঝাল আসে, ওই ঝালের কারক কিন্তু আবার মঙ্গলকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কারকত্ব অনুযায়ী। সেটা কিন্তু রস না। এই যে আমরা সপ্তরস পড়লাম, এই রস আর স্বাদ দুটো কিন্তু একেবারে এক জিনিস নয়, হ্যাঁ? যখন স্বাদ হিসাবে আমরা ঝাল ভাববো, ওই ঝালের কারক গ্রহ আবার মঙ্গল। তখন আবার মিষ্টির কারক গ্রহ শুক্রকে দেওয়া হয়েছে, চন্দ্রকে দেওয়া হয়েছে, দুধের কারক গ্রহ চন্দ্রকে দেওয়া হয়েছে, সেটা আবার আলাদা স্বাদ হিসাবে। কিন্তু এটা হচ্ছে সপ্ত রসের কারক গ্রহ, বিভিন্নভাবে যে 7খানা গ্রহ ইন্ডিকেট করছে, তাদেরকে দেওয়া হলো। এবার আমরা লিখবো হচ্ছে বলাবল। কোন গ্রহ কখন বল প্রাপ্ত হয়?
ম্যাম বলা বলো কি এইরকম ওই বক্স করে করতে হবে? না, আর বক্সের দরকার নেই, আপনারা গ্রহগুলোর নাম লিখে পাশে লিখে নিন, 7টা গ্রহ আচ্ছা। লিখে নিন পরপর, বা এমনিও ন্যাচারালি প্যারাগ্রাফের মতন করেও লিখে নিতে পারেন। সেটা হচ্ছে রবি দিনে বলবান বলবান, চন্দ্র রাতে বলবান, মঙ্গল রাতে বলবান, বুধ দিনে রাতে সবসময়ই বলবান, মানে উভয় সময়ই ওর বল সমান থাকে। একটু আস্তে বৃহস্পতি, ম্যাডাম, একটু আস্তে বলুন। বলবো? আবার বলুন। আচ্ছা, ধীরে ধীরে বলছি। রবি দিনে বলবান, চন্দ্র রাতে বলবান, মঙ্গল রাতে বলবান, বুধ দিনে ও রাতে সমানভাবে বলবান। বৃহস্পতি, বৃহস্পতি দিনে বলবান, শুক্র দিনে বলবান। কি বললেন ম্যাডাম? শুক্র? বৃহস্পতি এবং শুক্র দিনে বলবান। শনি রাতে বলবান, রাহু রাতের শেষ দিকটায় বলবান। মানে ধরুন, আম, একজন ব্যক্তি, কিছু আমরা যখন কাজ করতে শুরু করব, তখন আমাদের এমন অনেক ক্লায়েন্ট দেখতে হবে যাদের আমরা প্রপার বাথ টাইম পাবো না, প্রপার বাথ ডেটও পাবো না। তারা হয়তো এরকম বলতে পারে যে আমি আষাঢ় মাসের একাদশী তিথি, মানে আমি আষাঢ় মাসের শুক্ল একাদশীতে জন্মগ্রহণ করেছিলাম, আর তখন ভোর রাত। এবার এইটুকু দিয়ে আপনি পেয়েছেন হচ্ছে হাত, মানে তার হাত দুটো পেয়েছেন। এখান থেকে আপনি কি কি প্রেডিকশন করতে পারবেন? এখান থেকেই ধরুন তার বার চার্ট আপনি টোটাল যদি নাও পান, তাহলে আপনি তিথিটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সে শুক্লপক্ষতে জন্মগ্রহণ করেছে নাকি কৃষ্ণপক্ষতে জন্মগ্রহণ করেছে। এবার আমরা পরবর্তী যখন শিখব, তখন প্রত্যেকটা তিথির আবার লর্ড হয়, প্রত্যেকটা তিথির আলাদা আলাদা লর্ড হয়। সেই লর্ড হিসাবে প্রত্যেকটা মানুষের উপর কিছু প্রভাব সেই লর্ডের থাকে। যেমন সোম থেকে শনি 7খানা বার, এই 7টা বার 7টা গ্রহ সাপেক্ষে হয়েছে, সেটা আমরা সকলেই জানি, এটা একদম বেসিক সেন্স। তো এই যে প্রত্যেকটা দিনের যেমন রবিবারের লর্ড হচ্ছে রবি মানে সান, তেমনি সোমবারের লর্ড হচ্ছে চন্দ্র। তো এই যে চন্দ্র সোমবার দিন যে জন্মগ্রহণ করেছে, আর যে শনিবার দিন জন্মগ্রহণ করেছে, চন্দ্র এবং শনি, এই দুটো আমরা ইতিমধ্যে জেনে গেছি এরা দুজন হচ্ছে শত্রু গ্রহ একে অন্যের। তো এই দুটো গ্রহ সাপেক্ষে এই দুটো মানুষের মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগুলো আলাদা 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 হবে। যে সোমবারে জন্মগ্রহণ করেছে তার মধ্যে সোম অর্থাৎ চন্দ্রের একটা প্রভাব থাকবে, আর যে শনিবার জন্মগ্রহণ করেছে তার মধ্যে শনির একটা প্রভাব থাকবে। অর্থাৎ দিন থেকে আমরা এইটুকু বার করে নিতে পারি। তিথি থেকেও আমরা, তিথির বিভিন্ন রকম লর্ড হয়, প্রত্যেকটা তিথির আলাদা আলাদা লর্ড হয়, সেই তিথি থেকেও আমরা লর্ড বের করে ওই ব্যক্তির উপরে, এই তিথিতে সে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ এই ব্যক্তির উপরে ওই লর্ডের, অর্থাৎ যে লর্ড বেরোচ্ছে মঙ্গল কিংবা বুধ কিংবা শুক্র, তাদের একটা প্রভাব থাকবে, সেটা আমরা বের করে নিতে পারি। এবার ধরুন সেই যে গ্রহটা পার্টিকুলার পেলাম, যে সোমবারে জন্মগ্রহণ করেছে এবং যে তিথিতে জন্মগ্রহণ করেছে, সেই তিথিটা হয়তো মঙ্গলে, তাহলে এই চন্দ্র এবং মঙ্গল তারা তার বাচ্চাকে কি পজিশনে আছে, তিথি থেকে আমরা চন্দ্রটার পজিশন বের করে নিতে পারবো। আর ওই আহ যে তিথি, তিথির যে লর্ড, সেই লর্ডটা যে পেলাম আমরা মঙ্গল বা রবি বা বুধ, তার বলবত্তাটা
সে যেই সময় মানুষটা জন্মগ্রহণ করেছিল, দিনে করেছিল না রাতে করেছিল, যদি দিনে করে তাহলে যে গ্রহটা দিনে বলবান সেই গ্রহটা রাতে যে ব্যক্তি জন্মগ্রহণ করলো সেই সময় সে কি হয়ে গেল, বলহীন হয়ে গেল। তাহলে এইটুকুর থেকে আমরা একটা ছোট্ট করে প্রেডিকশন করে নিতেই পারি যে আপনার মঙ্গলটা বলবান নয়। অর্থাৎ মঙ্গল যা যা জিনিসপত্রকে সিগনিফাই করছে সেই সব জিনিসপত্রগুলো ওই মানুষটার মধ্যে একটু হলেও ক্ষীণ থাকবে। আবার যেমন এই রাহু, একটা মানুষকে রাহু কিরকম ফল দেবে, রাহুটা বলবান না রাহুটা খারাপ, এটা কিছুটা হলেও আমরা এই দিন রাত দিয়ে বের করে নিতে পারবো যে সেই সময় রাহুটা বলবান ছিল না বলহীন ছিল। বোঝা গেল? এটুকু এবার কি বাকি রইলো কেতু। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাডাম, মিলেও গেল এখন কিন্তু। আচ্ছা, এখন একটা কথা আমরা জিজ্ঞেস শুনে করি। রাখবো, এরপর আমরা যখন তিথি পড়বো বার পড়বো তখন তাদের প্রত্যেকটা লর্ড আলাদা আলাদা করে জানবো, তখন এগুলো আমরা বেশ রিলেট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ভোর রাত্রি বলছেন ম্যাডাম, ভোর ভোর রাত্রিটা মানে কিরম টাইম থেকে ধরা হতে পারে? তিনটের আমি পরে? শুনতেই পাচ্ছি ভোর না, তো আমি বলেননি একটু ম্যাডাম, বাবু একটু ভোর জোরে রাতের কথা শেষ বলবে? দিকে বলছি বলেছে। ভোর রাত্রিটা কি আমরা তিনটের পরে ধরতে পারি? আচ্ছা, ভোর রাত্রি নয়, ওটা রাত্রের শেষ ভাগ। মানে ভোর রাত যদি আমরা ধরি, ভোর রাত মূলত আমরা ওই 4টের থেকে ধরতে পারি, 4টে সাড়ে 4টে থেকে। কিন্তু মানে ভোর বলতে আমরা ধরবো হচ্ছে সূর্য উদয়ের 2 মুহূর্ত আগে। হুম। তো বেসিক্যালি সূর্য, ম্যাম ব্রহ্ম মুহূর্তের আগের সময়টা নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যে সময়টা নেগেটিভ এনার্জি হাবি হয় অর্থাৎ 3টে 13, এই সময়টায় কিন্তু রাহু বলবান হয়ে যায়। হ্যাঁ, 3টে ম্যাডাম থেকে। কেতু তাহলে, হ্যাঁ, কেতুটা ওই হ্যাঁ কেতুটা বাকি রইল। exactly ওটাই হবে, রাহু এবং কেতু এরা দুজনই হচ্ছে রাতের শেষ ভাগটাতে বলবান হয়ে যায়। হুম। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের আগের সময়টা। এবার ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? ব্রহ্ম মুহূর্ত বলে হচ্ছে সূর্য উদয়ের, প্রত্যেক দিন সূর্য উদয়ের একটা নির্দিষ্ট টাইম থাকে, আমরা মোটামুটি ওটা আলোচনা সাপেক্ষে ধরে নিলাম যে 5:30। তো সূর্য উদয়ের 2 মুহূর্ত আগে অর্থাৎ 48 মিনিট আগের টাইমটাকে আমরা ধরে নিতে পারি মোটামুটি ওই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যাওয়ার আগে যে মুহূর্তগুলো, আগে যে সময়গুলো অর্থাৎ 3টে থেকে 4টের মধ্যেকার যে সময়, এই সময়টায় রাহু এবং কেতু এরা কিন্তু বেশি বলবান থাকে। ঠিক আছে? ম্যাম কেতু কখন বলবান থাকে? ওই রাতের শেষ শেষ ভাগে, শেষ রাতে। আর রাহু এবং কেতু এরা দুজনই শেষ রাত যেটাকে বলে 3টের পরবর্তী সময়, 3টে থেকে 4টের মধ্যে সময়টাকে, 4টের আগে, 3টে থেকে 4টের আগে। ম্যাম শনিটা কি একটু বলবেন শনি? শনি, শনি তো রাতে বলবান। শনি রাতে বলবান, রাহু কেতু হচ্ছে শেষ রাতে বলবান। বুধ হচ্ছে দিনে রাতে সমান বলবান। আচ্ছা ম্যাডাম, এটা কি দেখা হবে জন্ম মুহূর্তের বিচার করার সময়? না না, চন্দ্রের সাপেক্ষে নয়, আমি ওটা চন্দ্র দিয়ে বুঝালাম যে চন্দ্র দিয়ে আমরা যখন তিথি বুঝবো, তা আমরা একটা মানুষের কিচ্ছু জানি না যার বার্থ টাইম নেই, তখন আমরা ওই তিথি অনুযায়ী বার অনুযায়ী এই গ্রহগুলোর বলবত্তাগুলো কখন জন্মেছে সেই সময়টা দিয়ে বার করতে পারি। ওকে ম্যাম। হুম। এবার এই গ্রহগুলোর আমরা আরেকটু, গ্রহগুলোর গুণ জেনে গেলাম, জাতি জেনে গেলাম, লিঙ্গ জেনে গেলাম, রস জেনে গেলাম। এবার গ্রহগুলোকে আমরা আরেকটু ডিটেলে জানবো। সেটা হচ্ছে এই গ্রহগুলোকে আমরা বিভিন্ন রকম মানে জায়গা দিয়েছি, অর্থাৎ রাজসভায় প্রত্যেকটা গ্রহ কিছু না কিছু জায়গা পেয়েছে, প্রত্যেকটা গ্রহকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। তো সেই ক্ষেত্রে রবিকে বলা হয়েছে রাজা। রবি হলো রাজা। চন্দ্রকে বলা হচ্ছে রানী।
রবি রাজা, চন্দ্র হচ্ছে রানী। মঙ্গল, সে হচ্ছে সেনাপতি। তার কাজ হচ্ছে রক্ষা করা, আমাদের দেহকেও রক্ষা করা। মূলত আমাদের যখন আমরা একটা লগ্ন চার্ট হিসাবে ভাববো, তখন আমাদের লগ্ন, সে হচ্ছে আমাদের এই গোটা আমিটা, অর্থাৎ আমার দেহটাকেও আমরা লগ্নের মধ্যে দিয়েই ধরবো। এই দেহটাকে যে কোনো রকম শত্রুর আঘাত থেকে বাঁচানো, সেটা জীবাণু হতে পারে এবং সেটা ডিরেক্টলি শত্রুও হতে পারে। যে কোনো প্রকার শত্রুর হাত থেকে বাঁচানোর কাজটাই হচ্ছে ওই মঙ্গলের। তো আমাদের শরীরের ভিতরে রবি হচ্ছে আত্মা, সেই আত্মাকেও যাতে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত আত্মা না হয়। এবং চন্দ্র, সে হচ্ছে আমাদের মন। তো রবি আত্মা এবং চন্দ্র মন, এই আত্মা এবং মনকে একেবারেই ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যাতে করে কোনো রকম ক্ষতি কেউ না করতে পারে, সেই জায়গা থেকে আমাদেরকে রক্ষা করে কিন্তু মঙ্গল। এবং বিশেষ করে এখানে থেকে যদি আমরা একটু আহ চিকিৎসা বিজ্ঞানের দিকে ঢুকে যাই, তাহলে দেখবো যে আমাদের শরীরের মধ্যে যে অনুচক্রিকা আছে, যে লোহিত রক্তকণিকা আছে, এরা তো মূলত আমাদের শরীরের মধ্যে ওই যে অ্যান্টিবডি তৈরি করে দেওয়ার কাজটা, অর্থাৎ রক্ত থেকে অ্যান্টিবডিটা তৈরি হয় যাতে কোনো রকম ব্যাকটেরিয়া আমাদের দেহের মধ্যে প্রবেশ করে আমাদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। তো সেই ক্ষেত্রে সেই রকম ভাবে রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা, তারও কিন্তু কারক হচ্ছে মঙ্গল। তাই এই মঙ্গলকে কিন্তু সেনাপতি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। মঙ্গল চলে গেল। মঙ্গলের পরে আসবে হচ্ছে বুধ। এই বুধ হচ্ছে যুবরাজ, সে হচ্ছে বাক্যের কারক গ্রহ। অর্থাৎ আমরা এই যে কথা বলছি, কথা বলাটা নির্দেশ করে হচ্ছে বুধ। বুধ হচ্ছে বালক গ্রহ, তার স্বভাব একদম বাচ্চাদের মতন, সে সাইজেও খুব ছোট এবং তার মধ্যে বাচ্চা সুলভ বৈশিষ্ট্য বর্তমান। তাই তাকে যুবরাজ হিসাবে বা রাজপুত্র হিসাবে, রাজপুত্র বলতে আমরা কিন্তু আহ তাকে বুঝি যে হচ্ছে একেবারে ঘোড়ায় চড়তে এক্সপার্ট, তলোয়ার চালাতে শিখে গেছে এবং তার মধ্যে ক্ষত্রিয় গুণ সম্পন্ন, সে তখন বর্তমান। কিন্তু রাজপুত্র বলবো না, তার আগের অংশ অর্থাৎ যুবরাজ। রাজপুত্র আর যুবরাজের মধ্যে যে পার্থক্যটা, সেই যুবরাজ হচ্ছে বুধ। এগুলো কে কি করছেন? এই সৌরভ, এই মানুষ টানুষ আঁকা বন্ধ করুন। আপনারা এইসব কিছু করবেন না, হ্যাঁ? এর মধ্যে এইটা শুধুই আমি ব্যবহার করব, আপনাদের এগুলো করার দরকার নেই। হঠাৎ কি হলো? কেমন সব সব আসছে, হ্যাঁ, দেখা কেউ যাচ্ছে না একটা হোয়াইট ম্যামকে। বোর্ড এ করে দিয়েছে, সৌরভ কি আঁকছিল। করবো তাহলে, স্টপ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাতেও তো আসছে না। হ্যাঁ, এবার এসেছে। বেশ, তো বুধ হয়ে গেল। এবার বুধের পরে চলে যাব আমরা বৃহস্পতির কাছে। বৃহস্পতি হচ্ছে মন্ত্রী, রাজাকে যে মূলত বুদ্ধি দান মানে দান করে। রাজ্য তো বেসিক্যালি চলে মন্ত্রীর জন্যই, মন্ত্রীর বুদ্ধির বলে। তো সেই মন্ত্রীর আখ্যা দেওয়া হয়েছে বৃহস্পতিকে। সে হচ্ছে সমস্ত জ্ঞানের কারক। জ্ঞান এবং বুদ্ধি দুটো কিন্তু আলাদা বিষয়। বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ। এই বুদ্ধিকে অ্যাপ্লাই করার পরে আমরা যে জ্ঞান সংগ্রহ করি, সেই জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বুদ্ধি এবং জ্ঞান এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, বুদ্ধির কারক গ্রহ হচ্ছে, যত রকম ইন্টেলিজেন্সের কারক গ্রহ হচ্ছে আমাদের বুধ। এই বুদ্ধিটাকে খাটিয়ে আমরা ধরুন একটা বই পড়ছি, এই যে আমরা এখন পড়াশোনাটা করছি, এই যে পড়ছি, এই পড়তে গেলে আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে হচ্ছে। এই সময় আমাদের সাহায্য নিতে হচ্ছে বুধের। কিন্তু এই পড়াশুনো করার পরে গিয়ে এই 1.5 ঘন্টার পড়াশুনো করে আমরা একটা জ্ঞান প্রাপ্ত হচ্ছি।
এই বুদ্ধিকে কাজে লাগিয়ে জ্ঞান প্রাপ্ত হচ্ছি, এই জ্ঞান কিন্তু দিচ্ছে আমাদেরকে বৃহস্পতি। তাই জ্ঞানের কারক এবং জ্ঞানের কারক বৃহস্পতি বলে বৃহস্পতিকে বলা হয়েছে মন্ত্রী। ঠিক আছে, এরপর চলে যাব আমরা শুক্রের কাছে। বৃহস্পতির পরে শুক্র। শুক্র হচ্ছে সমস্ত রকম রকম ভোগের কারক গ্রহ। সমস্ত রকম ভোগের কারক গ্রহ, এগুলো আপনারা কিন্তু লিখে নিন সবাই। যত শুক্র রকম রোগের কারক গ্রহ। ম্যাম, হ্যাঁ, রাজসভাতে কি স্থান পেল শুক্র? এই রাজসভাতে আর এইভাবে শুক্রকে আর আলাদা কোনো পদ দেওয়া হয়নি। যত রকম ভোগ হয়, তার মানে ওই যে দাঁড়িয়ে যে নর্তকী যে নাচছে, সেই নাচের মাধ্যমেও যে ভোগ, যখন রাজা মহারাজারা সুন্দর সুন্দর খাবার খাচ্ছেন, রাজকীয় খাবার, সেই খাবার, সুগন্ধি, তারপরে সুসজ্জা, এই যাবতীয় সু এই যাবতীয় সুয়ের যে কারকত্ব সেটা দেওয়া হয়েছে। এবং সমস্ত সম্পদ, এই সমস্ত কিছু রাজসভায় যে ভোগ বিলাসিতা, এবার এই ভোগটা আর একজনকেও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রাহুকে। সেটা কোনটা? সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ভোগ, কিন্তু মার্জিত, সুসংযত, সুন্দর যে ভোগটা, যার মধ্যে কোনো রকম মানে অতিরিক্ততা নেই, যেটা বেশ বিউটি এবং সোভার যেটাকে বলা হয়, সেই যে ভোগটা, যে ভোগের মধ্যে মার্জিত ব্যাপারটা রয়েছে, সেই সমস্ত সুন্দর ভোগের কারক গ্রহ হচ্ছে শুক্র। কিন্তু এই ভোগটাই, এই সমস্ত ভোগ কিছু, মানে যা কিছু ভোগ আছে, সেটা শারীরিক ভোগ থেকে শুরু করে মানসিক ভোগ পর্যন্ত সমস্ত কিছুই যখন অমার্জিত হয়ে যায়, অনিয়ন্ত্রিত হয়ে যায়, যখন আর সেটা একেবারেই লোকচক্ষুরকে ভেদ করে আর কি, যেটা দৃষ্টিকটুভাবে যে ভোগটা হয়ে যায়, সেই ভোগটা কিন্তু রাহুর কারকত্ব। তার আবার দায়িত্ব দেওয়া হয়েছে রাহুকে। কিন্তু যত মার্জিত ভোগ আছে, সেটা মনের ভোগ যদি হয়, আপনি একটা সুন্দর গান গাইছেন, এই যে গান গাওয়া বা গানের সঙ্গে যুক্ত থাকা, নৃত্য করা, এগুলো, সুন্দর পারফিউম, এগুলো সুন্দর খাবার, যত রকম সুগন্ধি খাবার আছে, সেই সুগন্ধি খাবার কিন্তু শুক্রের আয়ত্তে পড়ছে। অর্থাৎ আমরা এখানে ডিরেক্টলি লিখবো যত রকম মার্জিত ভোগের কারক, সেটা দেয়া হয়েছে শুক্রকে। ঠিক আছে, এই পর্যন্ত। এটুকু হলো। ম্যাম, আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। এরপর আমরা চলে যাব হচ্ছে শনির কাছে। আমরা আগেও জেনেছি যে শনি হচ্ছে মৃত্যুর কারক। হুম, মৃত্যুর কারক এবং মৃত্যু, লয় এবং কিছুটা আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা সরাসরি ভাবে গেছে হচ্ছে আহ কেতুর কাছে এবং বৃহস্পতির কাছে, কিন্তু শনির কাছেও আধ্যাত্মিকতা আছে। কিন্তু শনি মূলত মৃত্যুর কারক, লয়ের কারক, ধ্বংসের কারক। যত রকম পীড়া, যত রকম কষ্ট, সেই সমস্ত কষ্টের কারক হচ্ছে শনি। অর্থাৎ এই যে রাজসভায় খাওয়া দাওয়া হয়ে গেল, আহ বিভিন্ন কিছু হয়ে গেল, এরপরে যদি একটা যুদ্ধ বাধে এবং যুদ্ধের সময় যাবতীয় যা ধ্বংস, সেটা সম্পদের ধ্বংস হোক, বা সেটা সরাসরি ভাবে হাতি ঘোড়া সেনাবাহিনী সৈন্য, তাদের যে মৃত্যু, যে লয় হয়ে যাচ্ছে, এই যে ধ্বংস লীলা, সেই সমস্তটাই কিন্তু রুল করে হচ্ছে শনিদেব, শনি মহারাজ। তো মৃত্যু এবং ধ্বংসের কারক গ্রহ হচ্ছে শনি মহারাজ। আর রাহুটাকে তো আমরা আগেই বললাম, রাহু হচ্ছে ইলিউশন। রাহু সমস্ত কিছু, যা কিছু অনিয়ন্ত্রিত, যা অবৈধ, যা নিষিদ্ধ, সেই সব কিছুই হচ্ছে রাহুর কারকত্ব। রাহু বলতে থাকে জীবন একটাই, এই জীবনেই সব শেষ হয়ে যাবে,
মূলত আমরা যখন এই অ্যাস্ট্রোলজিটা পড়তে পড়তে জীবনের সঙ্গে একেবারেই রিলেট করে নেব, আমরা কিছুদিনের মধ্যেই সেটা পারবো। আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে, মানে একটা যখন শুয়ে শুয়ে দেখবো যে ফ্যান চলছে, তখন আমরা ওই ফ্যানের মধ্যে কারকত্ব খুঁজবো, যে এই ফ্যানের যে বডিটা সেটা কার কারকত্ব, এর মধ্যে যে স্পিড আছে সেটা কার কারকত্ব, এর মধ্যে যে ইলেকট্রিসিটিটা আছে সেটা কার কারকত্ব, এগুলো আমরা নিজেরা সবাই এরপরে রিলেট করব। রাস্তায় যখন একজন সুন্দরী নারী যাচ্ছে, তাকে দেখে ভাববো এটা কার কারকত্ব। রাস্তায় যদি কোনো খোড়া মানুষ দেখি, তখন তাকে দেখে ভাববো এটা কার কারকত্ব। জীবনের প্রত্যেকটা স্টেপে অ্যাস্ট্রোলজি একদম ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে যে মানুষগুলো, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যখন এই গ্রহগুলোকে মোটামুটি চিনে যাব, তাদের কারকত্বগুলো জেনে যাব, যে কোন গ্রহ ঠিক কিরকম স্বভাবের হয়, কোন গ্রহের মধ্যে ঠিক কি কি বৈশিষ্ট্য আছে, তখন আমরা একটা মানুষকে দেখেই, তার চার্ট আমাদের দেখতে হবে না, কিন্তু একটা মানুষকে দেখে তার ভাব ভঙ্গি, তার কথা বলা, তার মুখনিসৃত শব্দ, তার চোখ মুখের ভঙ্গিমা, এই সকল কিন্তু তার জীবনযাপন টোটালি দেখে আমরা এটা বলে দিতে পারবো যে এই মানুষটার মধ্যে কোন গ্রহের বৈশিষ্ট্য বর্তমান। তো সেই রকম ভাবে জীবন, আপনারা দেখবেন যে মানুষগুলো চার্বাকবাদী, অর্থাৎ কিনা যাদের কাছে এই ধরনের কথা শুনবেন যে ভাই জীবন একটাই, তুই একবারই জন্মেছিস, একবারই জন্মে এইটাই তোর শেষ জীবন, আর তুই আগে কি ছিলিস তুই জানিস না, তুই পরে কি হয়ে আসবি তুই জানবি না, অতএব এই জীবন একটাই, একটাই জীবন, অতএব একেবারে জীবনটা এনজয় করে তারপরে মরে যা, অন্তত মরার আগে লাইফটাকে ফুললি এনজয় কর। এই ধরনের কথা যারা বলেন, তারা কিন্তু পুরোপুরি ভাবেই রাহুর বশীভূত। রাহুর কাছে জীবন একটাই, জীবন মানেই হচ্ছে সমস্ত রকম ভাবে যা কিছু ভোগ। রাহু সবসময় বলতে থাকে, বা যে মানুষগুলো রাহুর আয়ত্তে চলে আসে, বা যে মানুষগুলোর মধ্যে রাহুর প্রভাব ভীষণভাবে বেশি, তাদের কাছে জীবন একটাই। তারা চায় পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ভোগের বিষয়বস্তু, সেটা শারীরিক ভাবে হোক, সেটা মানসিক ভাবে হোক, সে সমস্ত কিছুকে ছুঁয়ে যেতে চায়, সে কোনো কিছু ছাড়বে না। আমরা অল্প একটুতে শান্ত, অল্প একটু পেয়েছি, এটাতেই আমার জীবন, এই বিষয়টা রাহু কোনোদিন মেনে নিতে পারে না। সে সব সময় বোঝাতে থাকে যে না, জীবন স্বল্প নয়, জীবন মানে বৃহৎ কিছু, জীবন মানে আরো কিছু, জীবন মানে আরো আরো এবং আরো। তাদের জীবনে কোনো সময়ই তৃপ্ত হয় না, যত কিছুই তারা পাক না কেন, তাদের জীবনে সব সময় একটা কিন্তু অতৃপ্তি ছেয়ে যায়। এই মাত্র বিরিয়ানি খেয়ে আসলো, খেয়ে এসেই বলবে না, বিরিয়ানিটা খেলাম, সঙ্গে একটা চাপ থাকলে ভালো হতো, শান্তি নেই। এক্ষুনি হয়তো পাহাড় থেকে ঘুরে আসলো, এসে বলবে না, পাহাড়টা ঘুরে আসলাম, সমুদ্রটা ঘুরে আসতে পারলে ভালো হতো। মানে এদের জীবনে চাহিদারও শেষ নেই, আর চাহিদার পরে গিয়ে এদের জীবনে প্রাপ্তি যেটা হয়, সেই প্রাপ্তিটা ঘিরেও কখনো এরা সন্তুষ্ট হতে পারে না। তো যাবতীয় যা কিছু এরকম মানে আলটিমেট আছে, যেটা কখনো শেষই হবে না, যে চাহিদার কোনো শেষ নেই, সেই চাহিদাকে ইন্ডিকেট করে হচ্ছে রাহু। এবং যাবতীয় নিষিদ্ধ জিনিস, যেগুলোকে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে এটা করতে নেই, যেমন মদ্যপান, খারাপ সঙ্গ, এগুলো করতে নেই, এটা আমরা জেনে এসেছি, অথচ রাহু কানে কানে এসে বলবে যে জীবন একটাই, অতএব এগুলো করো। আমরা জেনে এসেছি যে মুখের ভাষা খারাপ করতে নেই, কিন্তু যত রকম খারাপ ভাষা আমরা ব্যবহার করি, সেই সমস্ত খারাপ ভাষার কারক গ্রহ হচ্ছে রাহু। যাদের সেকেন্ড হাউস, অর্থাৎ যাদের মুখনিসৃত বাণীর যে ঘর, সেই ঘরটা কোনো রকম ভাবে রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড থাকে, অর্থাৎ রাহু দ্বারা যার যে ঘরটা আর কি দূষিত হয়ে যায়, তাদের মধ্যে গালি দেওয়ার প্রবৃত্তি প্রচন্ড বেশি। আপনার বন্ধু মহলে যে মানুষটা অনবরত খুব কথার মধ্যে গালি ছাড়া কথা বলতে পারে না, এবং তারা বলে ভাই এটা তো একটা মাত্রা, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্ম চার্টে সেকেন্ড হাউসটা ওই রাহু দ্বারা কোনো না কোনো ভাবে কিন্তু পীড়িত, কোনো না কোনো ভাবে দৃষ্ট বা সংযোগ তৈরি করে বসে আছে সেকেন্ড হাউস। তো এই যে যাবতীয় যা কিছু আমাদের অনিয়ন্ত্রিত, মানে
মানে কি বলবো, না শেষ হয়ে যাওয়া চাহিদা, সেটাকে ইন্ডিকেট করছে রাহু। তেমনি ভাবে একেবারে রাহু মাথা হলে মস্তকের ঠিক শেষ ভাগ অর্থাৎ লেজ হচ্ছে কেতু। অর্থাৎ রাহুর মধ্যে যে গুণাবলীটা আছে, কেতু কিন্তু একেবারেই তার উল্টো। কেতু সব সময় বলতে থাকে, ভাই কিচ্ছু চাই না, লেট গো। কেতুকে বলা হয়েছে আধ্যাত্মিকতার কারক, এবং তার মন্ত্রই হচ্ছে লেট গো, যেতে দাও। যে মানুষটার কিছুতেই কিছু যায় আসে না, যাই হয়ে যাক না কেন, সে বলবে যে ইটস ওকে, থাক, ছেড়ে দে, যেতে দে। এই মানুষটার মধ্যে কিন্তু কেতুর প্রভাব বেশি। অর্থাৎ যে মানুষটাকে দেখবেন, যে হয়তো একটা মন্দিরের মধ্যে পুজো হচ্ছে, সবাই উত্তাল ভাবে হয়তো সাধন ভজনে আর কি ব্রতী, একটা মানুষ একটা নির্দিষ্ট কোণে, বা আপনারা একটা বন্ধু মহলে হয়তো আড্ডায় জমেছেন, সকলে মিলে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, অথচ একটা মানুষ একেবারে একদম কর্নারে গিয়ে বসে আছে, সে তার জগতে মত্ত, সে এই সবের মধ্যে নেই। এই মানুষটা কিন্তু কেতু দ্বারা প্রভাবিত। শেষ মানে কেতু দ্বারা প্রভাবিত মানুষ বা কেতুর বৈশিষ্ট্যই হচ্ছে সবকিছুর মধ্যে থেকে বিচ্ছেদ আহ, স্থাপন করে দেওয়া। বিচ্ছেদের কারক গ্রহ হচ্ছে কেতু। তো কেতু সবসময় চাইবে সমস্ত কিছু থেকে তাকে কাট করে নিয়ে আসতে। তো সেই মানুষটা একদম একা থাকতে ভালোবাসবে। যে মানুষগুলোর মধ্যে এই একাকিত্ব, বন্ধুদের সঙ্গে মিশতে পারে না, বন্ধুদের সঙ্গে থাকলেও একটা নিজস্ব একটা কর্নার তৈরি করে নেয়, বা আধ্যাত্মিকতা বলতে সে জপ তপ একেবারে নিজের মধ্যে। এমন অনেক মানুষ আপনি পাবেন, তারা বলবে যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ভাই ওই সাধন ভজন পুজো এগুলো আমি বিশ্বাস করি না, আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি, আমি অন্তরে তাকে ডাকি। এই মানুষটা কেতু দ্বারা প্রভাবিত। তো আধ্যাত্মিকতা মানে এই জাগতিক যা কিছু, জাগতিক সমস্ত কিছু থেকে কাট করে দিয়ে যখনই সেটাকে স্পিরিচুয়ালের দিকে মানুষকে কানেক্ট করে দেয়, জাগতিকটাকে কাট করে আর স্পিরিচুয়ালটাকে কানেক্ট করে, এই কাজটাই হচ্ছে কেতুর কাজ। তো কেতুকে ওই জন্য আধ্যাত্মিকতার কারক গ্রহ হিসাবে ধরা হয়েছে। এইটুকু বোঝা গেল? বোঝাতে পারলাম আমি? হ্যাঁ ম্যাম। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, শনির আধ্যাত্মিকতার কেতুর আধ্যাত্মিকতার মধ্যে ডিফারেন্স কি? কেতু হচ্ছে কাট করে দেয়। শনি আধ্যাত্মিকতার মধ্যে শনি হচ্ছে সেই মানুষটা যে হচ্ছে ভীষণ নীতিপরায়ণ। তার আধ্যাত্মিকতা বলতেই সে বোঝে হচ্ছে নীতিবান, সে নীতিতে থাকতে পছন্দ করে, কিন্তু সে জাগতিক কোনো কর্তব্যকে অবহেলা করে না। সে ভীষণ কর্তব্যময় একজন মানুষ, যে মানুষটার মধ্যে দেখবেন কর্তব্যের সামান্যতম কোনো রকম গাফিলতি নেই, যে জীবনটা মানেই কর্তব্য বোঝে, দায়িত্ব নয় কিন্তু কর্তব্যের কথা বলছি, সমস্ত জীবন মানেই কর্তব্য বোঝে, সেই মানুষটা এবং সঠিক সময়ে সঠিক কাজ, যার মধ্যে দেখবেন একেবারে কোনো দিন টাইম সম্পর্কে সে একেবারে এদিক ওদিক হয় না, নটা মানে নটাই। আবার এই শনি যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় তাহলে সে সবার লেটে গিয়ে পৌঁছাবে। কিন্তু যে ভীষণ নীতি পরায়ণ, যে ভীষণ কর্তব্য পরায়ণ, যে পাংচুয়ালিটি নিয়ে একদম স্ট্রিক্ট, এই মানুষটা সমস্ত কর্তব্যের মধ্যে থেকে আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্ট করতে চায়। তার আধ্যাত্মিকতা এই জগৎকেই নস্যাৎ করে নয়, এই জগতের সঙ্গে থেকে তার এই জাগতিক যা কিছু দায়িত্ব কর্তব্য আছে সেইগুলো পালন করার পরে সে হচ্ছে আধ্যাত্মবাদের সঙ্গে কানেক্টেড হতে চায়। এটা হচ্ছে শনির আধ্যাত্মবাদ। কিন্তু কেতু কি করে? কেতু বলে জগৎ মিথ্যা, এই জগতে যা কিছু দেখছো সব মিথ্যা, তুমি তোমার নও, তোমার বাবা তোমার নয়, তোমার বাচ্চা তোমার নয়, তুমিই তোমার নও, জগতে তোমার নয়, এই কিচ্ছু তোমার নয়, এই জীবন তোমার নয়, এই শরীরটা শুধুমাত্র একটা পোশাক, এবং এই পোশাকটাকে মৃত্যুর পর তোমাকে ছেড়ে যেতে হবে, আত্মাটাই সত্য, এবং এই জগতের যা কিছু সব মিথ্যা। এই যে সেন্স, এই সেন্স রেখে যে মানুষগুলো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়, যারা কিনা যোগী, প্রকৃতপক্ষে যারা যোগী, অর্থাৎ যাদের মধ্যে আনন্দে মানে কোনো কিছু প্রাপ্তি আনন্দ নেই এবং কোনো কিছু হারানোর দুঃখ নেই, এই যে মানুষগুলো তাদেরকে বলা হয় যোগী।
তো যে মানুষগুলো অনেকটা যোগীর মতন, এমন অনেক মানুষ আপনারা পাবেন এই সংসারে, আমাদের নিত্য জীবনে যারা আছে, সংসারে তারা আছে কিন্তু তারা নেই, তারা কোনো কিছুর সঙ্গেই যেন অ্যাটাচ নয়, তারা সবকিছুর সঙ্গে ডিটাচ। এই মানুষগুলো কিন্তু কেতু দ্বারা প্রভাবিত। আর শনির যে মানসিকতা, সে বলে এই জগৎ সংসার সত্য, আমিতেই আছে, আমাকে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং জগদীশ্বর সত্য। এটা হচ্ছে শনির মানসিকতা। বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন আছে এটুকু নিয়ে? তাহলে না হলে আমি পরেরটুকুতে এগোবো। আচ্ছা, তাহলে মোটামুটি যদি কারোর প্রশ্ন থাকে আমরা শেষের দিকে আলোচনা করব। এইবার এই প্রত্যেকটা গ্রহের একটা করে কি ওয়ার্ড আছে বা কি সেন্টেন্স আছে, চাবি বাক্য, সেইগুলো আমরা লিখে নেব। যেমন রবি সবসময় বলে আই অ্যাম। রবির কি ওয়ার্ড? আই অ্যাম। যে মানুষগুলোর মধ্যে রবির প্রভাব থাকবে তাদের মধ্যে কিন্তু একটা আমিত্বের বড়াই থাকবে। তারা সমস্ত জায়গাতে গিয়ে নিজেকে একটা শ্রেষ্ঠত্বের প্রমাণের তাগিদ তারা অনুভব করবে। তাদের সমস্ত জায়গাতেই, যেখানেই তারা যাক না কেন, সেই জায়গাটাতে গিয়ে মধ্যমণি হওয়ার একটা প্রচেষ্টা কিন্তু রবির মধ্যে সর্বত্র, মানে সেরা হওয়ার একটা তাগিদ। সে সব জায়গাতে গিয়েই বোঝাতে চায় যে আই অ্যাম, আমি। এবং যখন এই রবি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে ইগো প্রবলেম প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং সে এটা বোঝাতে চায় আমি সেরা। যখন মানে আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার, এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে, সেই আত্ম অহংকার চলে আসে যখন রবি কোনো রকম ভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়। তো রবির প্রভাবে প্রভাবিত ব্যক্তিত্বের মধ্যে সব সময়ই এই ভাবটা বর্তমান থাকে যে আমি আছি। এবং সে সর্বদাই মানে দেখবেন যে আপনি এই 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 প্রত্যেকটা কথাই আপনি রিড করতে পারবেন যে কিছু না কিছু মানুষ থাকেই যে সে সব সময় বোঝাতে চায় যে সেই সেরা। আপনি যাই বোঝান না কেন, সে বুঝলো শুনলো কিন্তু মানলো না। সমস্ত কিছুর পরে গিয়ে সে এটা বোঝাতে চাইবে যে আমি যেটা জানি, আমি যেটা বুঝি সেটাই ঠিক। তো এই যে মেন্টালিটির মানুষ, এই মেন্টালিটির মানুষ কিন্তু রবি দ্বারা প্রভাবিত। সে সব সময়ই কিন্তু বোঝাতে চায় যে আমি সেরা। তার জন্য রবির কি ওয়ার্ড হচ্ছে আই এম। তারপরে হচ্ছে চন্দ্র বা মুন। চন্দ্র বা মুন বলে থাকে আই কেয়ার। আই কেয়ার মানে হচ্ছে আমি যত্ন করতে ভালোবাসি। চন্দ্রকে বলা হয় মায়ের কারক গ্রহ। মা যেমন, চন্দ্র ঠিক তাই। তো যে মানুষজনগুলোর মধ্যে, এমন নয় যে সেই মানুষজনকে সবসময় স্ত্রীলিঙ্গেরই হতে হবে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, যে মানুষগুলোর মধ্যে আপনি সবসময় দেখতে পাবেন যে মানুষগুলো সবসময় অন্যকে যত্ন করতে ব্যস্ত। আপনাকে একটা যদি, আপনি যদি তার কাছে একটু জল চান, দেখবেন যে সে হয়তো জলের যে মুখটি আছে, মানে বোতলের যে মুখটি, সেই মুখটিটা খুলে আপনার হাতে দেবে, যে আপনি যে মুখটিটা খুলবেন সেই কষ্টটাও আপনাকে যাতে না করতে হয়। আপনি কিছু চাইলেন, খুব সাধারণভাবে যদি না দিয়ে না মানে সাধারণভাবে দেওয়া যেতে পারতো, কিন্তু ওই মানুষটা একেবারে আপনাকে পরিবেশন করবে। যে মানুষটার মধ্যে সব সময় একটা যত্ন করার মনোভাব থাকে, সেই মানুষটার মধ্যে কিন্তু চন্দ্রের প্রভাব বর্তমান। খুব সাধারণভাবে কিন্তু আপনি একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানুষটা কি রবি দ্বারা নির্দেশিত, না এই মানুষটা চন্দ্রের দ্বারা নির্দেশিত। যেই মানুষটার মধ্যে এই কেয়ার করার টেন্ডেন্সিটা বেশি থাকবে, সেই মানুষটাকে আপনি চোখ বন্ধ করে বুঝে নিতে পারবেন যে এই মানুষটার মধ্যে চন্দ্রের প্রভাব বেশি। তারপরে চলে আসবো মঙ্গল। মঙ্গল বলছে আই অ্যাক্ট। আই অ্যাক্ট। মঙ্গল সব সময় কাজ করায় বিশ্বাসী। মঙ্গল কোনো সময় ভাবে না ওই ভাবছি
করছি, দাঁড়াও, এই ধরনের কথা কোনো সময় মঙ্গলের মধ্যে পাবেন না। আপনি বলে শেষ করতে পারবেন না, তার করা কমপ্লিট। যে মানুষটা সব সময় অ্যাকশন ওরিয়েন্টেড, সেই মানুষটা মঙ্গল দ্বারা নির্ধারিত। যে মানুষগুলো খুব চটপট কাজ করে, মানে সে একদমই, আপনি যদি বলেনও যে দুদণ্ড জিরিয়ে নাও, সেই মানুষটা কিন্তু জিরোতে একেবারেই অমত। সে বলবে আমি আগে কাজ করি, আমার কাজ হয়ে যাবে, তারপর আমি তোমার সঙ্গে সময় দেবো, তোমার সঙ্গে গল্প করব। আমার হাতের কাজ রেখে আমি তোমার সঙ্গে কিন্তু এক মুহূর্ত গল্প করতে নারাজ। এই যে মানুষগুলো, যে মানুষগুলো সব সময় বেসিক্যালি কর্ম, ডিসিপ্লিন। হ্যাঁ, বেসিক্যালি ডিসিপ্লিন, তাই তো? আর শুধু ডিসিপ্লিন না, ডিসিপ্লিন কিন্তু শনিও দেয়, কিন্তু ও বসে বসে ভাবায়। ও ডিসিপ্লিনের সঙ্গে বসে বসে ভাবে আচ্ছা কাল করব, আজ করলে হয় না, আজ একটু ঘুমিয়ে নি, পরশু দিন করলে হয় না, এরকম নয়। যে মানে এক্ষুনি মানে বলেছেন যে, আপনি ধরুন কাউকে বললেন যে আম, একটা যে কোনো একটা কাজ, ব্যাংকে যাবি, যে মানুষটা তড়াক করে লাফ দিয়ে উঠে বলবে চল, সে ভাববেই না, মঙ্গল বেসিক্যালি ভাবেই না। যে কোনো কাজ আপনি বলেছেন এবং সে তার করা হয়ে গেছে। এই ধরনের যে মানুষগুলো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ, তাকে বলা হয়, সেই মানুষগুলো হচ্ছে বেসিক্যালি মঙ্গল দ্বারা নির্ধারিত। তাই জন্য মঙ্গলের কি ওয়ার্ড হচ্ছে আই অ্যাক্ট। এবার ম্যাম এরা কি হঠকারিতার কাজ করে? একদম একদম। এবং এই মঙ্গলের কাজগুলো, মঙ্গল এই ইনস্ট্যান্ট কাজ করে বলে এদের কিন্তু প্রচন্ড ভুল হয়ে যায়। এদের কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুলের টেন্ডেন্সি থাকে বেশি। এরা ধত্তাক্তা মারপেটের কাজে বিশ্বাসী। এদের কাজের মধ্যে কিন্তু নিপুণতাটা থাকে না। এরা ইনস্ট্যান্ট কাজ তো করে আসবে, সেটা ঘোড়ার ডিম হাতির শিং যাই হোক না কেন একটা কিছু করবে, কিন্তু এরা হচ্ছে ভাবতে একেবারেই বিশ্বাসী না। এরা হঠকারী সিদ্ধান্ত নেয়, এবং এই হঠকারী সিদ্ধান্তের জন্য তাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই পস্তাতে হয়। তারা হচ্ছে মানে ভাবিয়া করিও কাজে বিশ্বাসী নয়, তারা করিয়া কাঁদিও এই মতবাদে বিশ্বাসী। যাই হোক, তারপরে আমাদের মঙ্গলের পরে চলে আসবো হচ্ছে বুধ। বুধ বলছে আই থিঙ্ক। বুধ কিন্তু আই থিঙ্ক, অর্থাৎ এই যে ব্যাপারটা বলছিলাম, যে আপনি কাউকে বললেন যে একটা কাজ আছে ভাই যাবে, সে দুদিন সময় নেবে, অলসতার জন্য না কিন্তু। একটা কাজ আপনি বললেন এবং সে বলার সঙ্গে সঙ্গে করলো না, সে দুদিন ধরে ভাববে এই কাজটার ভালো কি মন্দ কি, আগে কি পিছে কি, হলে আমার কি লাভ হতে পারে বা ক্ষতি হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে ভেবে চিন্তে যদি তার সঠিক মনে হয় তবে সে এগোবে। যদি তার মনে হয় এখানে এই ইনভেস্টমেন্টটায় আমার কোনো লাভ নেই, সে একটা না একটা আছিরা দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ কিনা প্রকৃতপক্ষে যে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে তার সময়টাকে ইনভেস্ট করে, সেই মানুষটা হচ্ছে বুধ দ্বারা নিয়ন্ত্রিত। সে সব সময় বলে আই থিঙ্ক। বুধের অনেক কারকত্ব আছে, এটা তার মধ্যে মানে ন্যাচারালি আমরা মিথুনের বুধ এবং কন্যার বুধের মধ্যে পার্থক্য করেছিলাম, যে মিথুনের বুধ সে হচ্ছে শিশুসুলভ, আর কন্যার বুধ সে হচ্ছে ম্যাচিওর বুধ, মানে বুদ্ধিমান বুধ। তো এই বুদ্ধির কারক গ্রহ যেহেতু বুধ, তাই আমরা বুধকে শিশু সুলভের সঙ্গে সঙ্গে বুদ্ধিমানটাকে জোর দেবো বেশি, যে সে হচ্ছে বুদ্ধির কারক। তো যেই মানুষগুলো আপনাদের জীবনের চারিপাশে আপনারা দেখবেন, যে মানুষগুলো যে কোনো কিছুতে ভীষণ ভাবে বুদ্ধির অ্যাপ্লাই করে, তারা বুদ্ধির অ্যাপ্লাই না করে হঠকারিতার সঙ্গে বা আবেগ প্রবণ, আবেগ তাড়িত হয়ে, চন্দ্র আবেগের কারক, আবেগ তাড়িত হয়ে চন্দ্র কাজ করে, অ্যাকশনে তাড়িত হয়ে গিয়ে মঙ্গল কাজ করে, কিন্তু বুধ কিন্তু কখনোই না আবেগে তাড়িত হবে, আর না এই হট করে কোনো কাজ নেবে। সে ভেবে চিন্তে সঠিকভাবে যদি মনে হয় তাহলেই এগোবে। এরপর আসবো বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে বলে আই গ্রো, আই গ্রো। সমস্ত রকম গ্রোথের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। যা কিছু বাড়ছে, ধীরে ধীরে বেড়ে চলেছে, সেটা আপনার জ্ঞান হোক, যেটা আপনার সম্পত্তি হোক, সেটা আপনার যা কিছু হোক, শরীর মোটাপা, ইভেন যা কিছু ধীরে ধীরে বেড়ে চলেছে, সেই বৃদ্ধির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ইভেন আপনার জ্ঞান, যেটা ধীরে ধীরে বেড়ে চলেছে, এই স্বাভাবিকভাবে যে বৃদ্ধি,
তার কারক গ্রহ বৃহস্পতি। আবার বৃদ্ধির কারক গ্রহ রাহুকেও বলা হয়, কিন্তু সেই বৃদ্ধিটা কিন্তু হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধি, অর্থাৎ কি না, আঙুল ফুলে কলা গাছ, যেটা আমরা বলি রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। এই যে বৃদ্ধিটা, অর্থাৎ আজ রাত্রে সে একটা লটারি কাটলো এবং কাল সকালে সে হচ্ছে কোটিপতি হয়ে গেল, এই ধরনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু আবার এটা আনন্যাচারাল বৃদ্ধি। এই বৃদ্ধির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এই সরি রাহু। কিন্তু যেটা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, ন্যাচারালি বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, সেই সমস্ত বৃদ্ধির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই জন্য বৃহস্পতি বলে হচ্ছে আই গ্রো। আচ্ছা, এই বৃহস্পতি পর্যন্ত আপনারা আপনাদের আশেপাশের মানুষজন রিলেট করতে পারলেন যে হ্যাঁ ও এইরকম, সে সেই রকম? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। বেশ। এই যে বিষয়টা আজকে আমরা শিখছি, কালকের থেকে আমাদের মধ্যে রোগই তৈরি হয়ে যাবে সবার মধ্যে শনি বৃহস্পতি খোঁজা, এবং এটা খুব মজাদার। আমরাও যখন প্রথম প্রথম শিখেছি, স্টেশনে বসে থাকতাম, আর বসে বসে আমরা বলতাম ভাই শনি মঙ্গল বুধ বৃহস্পতি। আপনাদের মধ্যেও দেখবেন এই টেন্ডেন্সিটা চলে আসবে, যারা একেবারে নতুন শিখছেন তাদের মধ্যে এটা শুরু হবে। যে এই যে বাড়িতে মাকে দেখলাম, মাকে দেখে বলবো যে তুমি হচ্ছে মঙ্গল, বাবাকে বলবো তুমি হচ্ছে শনি, এবং খেপেও যাবে এই শনি মঙ্গল বলার জন্য। যাই হোক, বুঝিয়ে বলবেন। তো যাই হোক, বৃহস্পতি হলো। এরপর হচ্ছে শুক্র। শুক্রর কি ওয়ার্ড হচ্ছে আই লাভ। ভালোবাসা, প্রকৃত ভালোবাসার কারক গ্রহ শুক্র। পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রেম এবং ভালোবাসা, এই সমস্ত প্রেম ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র। ইভেন আমাদের যে ঈশ্বরের প্রতি প্রেম, আধ্যাত্মবাদ, আধ্যাত্মিকতা তৈরি হওয়ার আগে ঈশ্বরের প্রতি প্রেম তৈরি হয়। সেই প্রেম না তৈরি হলে আধ্যাত্মিকতা আসে না। সেই ঈশ্বরের প্রতি যে প্রেম, সেই প্রেমের কারক গ্রহও কিন্তু শুক্র। শুক্র মানে যেখানে যেখানে আপনি ভালোবাসা দেখবেন, যত রকম মানে শুদ্ধ ভালোবাসা আছে, সেই সমস্ত ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র। কিন্তু এই প্রেমটাই আবার যখন রাহু যুক্ত হয়ে যাবে, মানে যখন শুধুমাত্র ভালোবাসার নাম করে ভোগটা হবে। এখন ওই আমি ফেসবুকেতে দেখি, আপনারাও সকলে দেখবেন, ভালোবাসা মানে প্রেমের অনেকগুলো স্তর হয়েছে, এগুলো শুনলে পরেও হাসিও পায়। আর আমি তো মানে ভাবি যে মানে আপনারা সকলেই ভাবেন যে বেড ক্রাম্বিং, বেঞ্চিং, এরকম ভালোবাসার নাকি স্তর হয়, তাদের আবার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। এই ভালোবাসা কিন্তু নয়। মানে এই বর্তমান যে জেনারেশনটা, এই জেড জেনারেশন, তাদের কিন্তু প্রেমের মধ্যে আছে, না বলবো নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই প্রেমটা কিন্তু হয়ে গেছে রাহুযুক্ত। কিন্তু যে প্রেমের মধ্যে সাত্ত্বিকতা আছে, যে প্রেমটাকে আমরা প্রকৃত প্রেম বলবো, যে প্রেমটাকে আমরা শুদ্ধ প্রেম বলবো, সেই শুদ্ধ প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। সে ভালোবাসতে ভালোবাসে, সমস্ত ভালোবাসার কারক গ্রহই শুক্র। তাই জন্য শুক্র বলে হচ্ছে আই লাভ। এরপরে আসবে শনি। শনি বলে হচ্ছে আই অ্যাচিভ। যা কিছু অ্যাচিভ করতে হয় আপনার জীবনে, যা কিছু অ্যাচিভ করবেন, সেই অ্যাচিভ করতে গিয়ে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে লেগে থাকা। অর্থাৎ মানে নীতিটাকে অবলম্বন করে কঠোর পরিশ্রম করলে তবে আপনি কিন্তু কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন, না হলে আপনার স্বপ্ন দেখাই সার। তো যে যে মানুষগুলো কঠোর পরিশ্রমী, যত লেবার আছে আমাদের পৃথিবীর মধ্যে, যত লেবার আছে, এই সমস্ত লেবারকে ইন্ডিকেট করে হচ্ছে শনি। তারা কঠোর পরিশ্রম করে, সেই লোহা ভাঙা হোক, আর ওই যে মানুষগুলো রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে, যত রকম নিম্ন শ্রেণীর লেবার আছে, তারা সবাই হচ্ছে কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত। যে মানুষগুলো খুব সহজে কোনো কিছু পেয়ে যায়, আমরা বলি ভাগ্যের বলে পেয়েছে, সেই ভাগ্যটা শুধুমাত্র ইহজন্মের হয় না, আমরা আগে পড়েছি। প্রারব্ধ বলে হয়, আমাদের পিতা পিতামহের কর্মের ফলে আমাদের কিছু প্রাপ্তি হয়, আমাদের আহ পিতা মাতার কর্মের ফলে আমাদের কিছু প্রাপ্তি হয়। সেই প্রাপ্তি ছাড়া অ্যাচিভ করতে গেলে যে মানুষগুলো নিজে
সম্পূর্ণ নিজের শক্তিটাকে মানে কাজে লাগিয়ে খাটিয়ে অ্যাচিভ করে, সেই যে শক্তিটা, মানে সেই যে কারকটা, সেই কারকটাই হচ্ছে শনি। যা কিছু অ্যাচিভ করতে গেলে পরিশ্রমের প্রয়োজন, এবং সেই পরিশ্রম করতে গেলে এই যে লেগে থাকার মানসিকতা, সেই মানসিকতাটাই দেয় হচ্ছে শনি মহারাজ। তো যত রকম যেখানে যেখানে আপনি দেখবেন যে মানুষটা ভীষণভাবে ডেডিকেটেড টু হার অর হিজ ওয়ার্ক, সেই মানুষগুলো কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত, বা সেই মানুষগুলোর উপরে কিন্তু শনির প্রভাব ভীষণ রকম, মিনস পজিটিভ শনি। ঠিক আছে, এরপরে চলে যাব হচ্ছে রাহু। রাহু বলছে আই ওয়ান্ট, যেটা একটু আগে আমরা বলেছি যে রাহুর চাহিদার কোনো কিছু কোনো দিন শেষ হয় না। সে সব সময় খালি বলতে থাকে আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আমার এটা চাই, ওটা শেষ হয়ে গেলেই আমার ওটা চাই, ওটা শেষ হয়ে গেলেই আমার আবার চাই, একতলা বাড়ি শেষ হয়েছে এবার আমার দুতলা বাড়ি চাই, একটা 115-র ফ্রিজ কিনেছি আমার এবার 325-এর ফ্রিজ চাই, আমি একটা মাইক্রোওভেন কিনে নিয়ে এসেছি আমার একটা আবার এবং সঙ্গে আরো যেগুলো সেটা হচ্ছে এই যে বর্তমানের যে আধুনিক গেজেট গুলো আমরা যে ব্যবহার করি, এই ল্যাপটপ, এই ফোন, যে মানুষগুলোর রাহুর প্রভাব বেশি থাকবে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু আহ গেজেটের প্রতি ভীষণ পরিমাণের কিন্তু অ্যাট্রাকশন দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু সব সময় আপডেটেড ভার্সন কি আছে, এর একটা ফোন কিনেছে, তার আর কি আপডেটেড ভার্সন আছে, এই আপডেটেড ভার্সনের প্রতি কিন্তু তাদের ভীষণ ঝোঁক। এবং তাদের কিন্তু মোটামুটি দেখতে পারবেন যে এরা যদি একটু অর্থনৈতিকভাবে স্টেবল হয়, তাহলে এরা সব সময়ই চায় যে আপডেটেড ভার্সন। একটা ফোন কিনেছে, 5 মাস ব্যবহার করতে পারেনি, বেচে দিয়ে আপডেটেড ভার্সন। একটা ল্যাপটপ কিনেছে, 4 মাস ব্যবহার করেছে, বেচে দিয়ে আপডেটেড ভার্সন। একটা মোটর বাইক ব্যবহার করছে, রয়্যাল এনফিল্ড কি ক্লাসিক ক্লাসিক হয় সেটা বিক্রি করে দিল, দিয়ে আবার একটা আপডেটেড ভার্সন। তো এই যে যত রকমের আপডেটেড ভার্সনের প্রতি যাদের এরকম ঝোঁক থাকে, সেই মানুষগুলো কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, আর কেতু বলবে আর ডিনাই, লেট গো। কেতু নিয়েও আমরা আগে বললাম যে মানুষগুলোর মধ্যে আহ কিছুতেই কিছু হয় না আর কি, যে মানুষগুলোর না পাওয়াই সুখ আছে। আপনি একদম বাড়ি মানে হয়তো ভেবে আসলেন যে মানুষটাকে আমি সারপ্রাইজ করব, আপনি আপনার মতন করে সারাদিন অনেক চিন্তা ভাবনা করলেন, একটা সুন্দর ফুলের তোড়া, একটা কেক নিয়ে আসলেন, 4-5টা ক্যাডবেরি নিয়ে এসে তার সামনে কোনো একটা পার্টিকুলার অনুষ্ঠানে আপনি দিলেন, এবং আপনি চাইলেন সে মানুষটা ভীষণ উচ্ছ্বসিত হবে, এবং দেখলেন সে একেবারেই মানে বিষণ্ণ, না তার খুশি আছে না তার দুঃখ আছে। এই যে মানুষগুলো, এই মানুষগুলোর মধ্যে কিন্তু কেতুর প্রভাব বর্তমান। না তারা পেয়ে খুশি হয়, না তারা হারানো তো হারাতে চায়, হারিয়ে গেছে গেছে। একটা মানুষ আছে যে 1 টাকা হারিয়ে পাগল হয়ে যায়, আর একটা মানুষ আছে যে 1 লাখ টাকা হারালেও ঠিক আছে, গেছে। এই মানুষগুলো কেতু দ্বারা প্রভাবিত। হলো এই পর্যন্ত। এইটুকু নিয়ে আর কারো ম্যাম কোনো একটা প্রশ্ন প্রশ্ন আছে? আছে। ম্যাম, ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি যেটা পড়ালেন সেটা না, সেটা আমি বুঝতে পেরেছি। আমার প্রশ্নটা এখানে, আপনি সেমিস্টারের যে কথাটা ছিল আফটার 6 মান্থ, হ্যাঁ হ্যাঁ, তো সেমিস্টারে এক্সাম, সেমিস্টারের প্যাটার্নটা কি, মানে সাবজেক্টিভ হয়, আচ্ছা অবজেক্টিভ আমরা হয়, এই ছ কিভাবে কি মাসে হয়? যা পড়াশোনাটা করব, হুম, তার হুম। হচ্ছে আপনাদেরকে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে হ্যাঁ। ওই সিলেবাসটা আমরা কমপ্লিট করব, কেমন? তার মধ্যে 16খানা না 17খানা আপনারা পাবেন হচ্ছে বৈদিক জ্যোতিষের ক্লাস, পাম হিস্ট্রি হুম। পাবেন, নিউমারোলজি পাবেন, না আর না ম্যাম, বাকি পাবেন। ক্লাসটা নিয়ে আমার ডাউটটা না, আমার হ্যাঁ ডাউটটা আমি অ্যাকচুয়ালি বলে দিচ্ছি বলে এক্সামটা দিচ্ছি নেই, এক্সামটা বলে কিভাবে দিচ্ছি হচ্ছে কি। বলে দিচ্ছি। তো সেটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো, হুম, তারপরে হুম। আমাদের একটা অনলাইন পরীক্ষা দেওয়ার সরি অফলাইন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। আপনাদের আচ্ছা। প্রত্যেকের নিজস্ব অ্যাড্রেসে প্রশ্নপত্র এবং যেটাতে আপনারা উত্তর লিখবেন সেই উত্তর পত্রটা পৌঁছে যাবে। 5 ঘন্টা হুম। সময় থাকবে, 150 মার্কের পরীক্ষা নেওয়া হবে। এবং আপনাদের ওইটা পরীক্ষা দেওয়ার পরে প্রথমে হচ্ছে আপনারা আমাদেরকে সফট কপি যেটা হয় অর্থাৎ ফোনে ছবি তুলে পাঠিয়ে দেবেন, আর হার্ড কপি যেটা আপনারা হুম। কাগজে লিখেছেন ওটা বাই পোস্টে ঋষিবাণীর অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের আচ্ছা, প্রসেস। তো আপনার কোশ্চেনের প্যাটার্ন কি সাবজেক্টিভ থাকে না অবজেক্টিভ থাকে? সাবজেক্টিভ। সাবজেক্টিভ থাকে।
তো আমরা যে নোটস গুলো বানাচ্ছি, আপনি পড়াচ্ছেন, সব ঠিকই আছে। একদম একদম এর মধ্যেও, এবং তার আগে আপনারা মডেল কোশ্চেনও পেয়ে যাবেন, কোনো চাপ নেই। আচ্ছা, ইভেন আপনি যে বইটা রেফারেন্স দিয়েছিলেন, ওটা তো অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, ওটা তো বোঝাই যাচ্ছে না কিছু। আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওটা তো পরাশরের লেখা বই, মানে পরাশর এবং তার যে শিষ্য দুজন কথোপকথন করেছেন, সেটা লেখা তো ওই বই, ওই ওই লেখা, ওটাই হচ্ছে আর ক্লাসিক বই। ওটা ইংলিশে পড়লে আরো ভালো হয়, যারা ইংলিশ পড়তে পারেন না, মানে ইংলিশে পড়তে অসুবিধা, তাদের আমি বলেছি বাংলা পড়তে। তো ক্লাসিক বইয়ের বাইরে পড়লে পরে কি হবে, আহ, অনেক রকম ভুল ইনফরমেশন আমরা পাবো, যে যার মতন করে লিখে যায়, তাই জন্য ক্লাসিক বইই পড়বেন। এটা বোঝাটা একটু টাফ। তো ওই বই 10টা 12টা বই ঘেটে যে জিনিসপত্রগুলো আপনারা বুঝতে পারেন, সেটাই হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে দিয়ে থাকি। তো যদি আপনারা এই আচ্ছা। ক্লাসগুলো ঠিকঠাকভাবে নিয়মিতভাবে করেন, তাহলে আর হুম। রেফারেন্স বুকসের দরকার হয় না। তবুও নিজের আত্মসন্তুষ্টির জন্য বা চাহিদার জন্য আপনারা কিনে রাখতেই পারেন। আর বুঝবেন, মানে প্রথম প্রথম বুঝবেন না, যখন আমরা 5টা 6টা ক্লাস করে নেব, তারপরে আপনারা ওই বইগুলো রিলেট করতে পারবেন, কিন্তু 5টা 6টা ক্লাস না করা পর্যন্ত বুঝবেন না। একটু করে নিন, আচ্ছা, তারপর আচ্ছা, দেখবেন আচ্ছা। বুঝতে পারছেন। হুম। আচ্ছা, আচ্ছা। এবার আমরা শেষ দিকে লিখবো ম্যাডাম কারক কি গ্রহ। বই দিয়েছিলেন সেটা যদি আরেকবার একটু আমাদের গ্রুপে দিয়ে দেন। তবে আমার কাছে ফলিত জ্যোতি হরিহর মজুমদারের অনেক পুরনো এডিশন, দু হাজার আমি চারের ওটাই এডিশন বলেছি, আছে। হরিহর মজুমদারের বইটাই কিনতে বলেছি সবাইকে। ওটাই কিনবেন। এবং আমার কাছে এটা অনেকদিন আগেকার এডিশন আছে, আর নতুন করে কিনতে হবে না তো? না, যাদের আছে তাদের কেনার দরকার নেই, এখন অ্যামাজনেও আপনারা পেয়ে যাবেন, অ্যামাজনে হুম। অ্যাভেলেবেল আছে। দামও খুব বেশি নয়, ওটা 2টো খণ্ডেই পাওয়া যাচ্ছে। প্রথম খণ্ডটা কিনবেন, কারণ দ্বিতীয় খণ্ডটা আহ, কোনো কাজের নয়, মানে কাজের নয় বলতে আপনারা যেগুলো পড়ছেন তার মধ্যে ওটাই কিছুই পাবেন না। ওটা অনেক মানে ম্যাচিওর ভার্সন, ওটার দরকার নেই। প্রথম আমার খণ্ডটা কাছে কিনবেন। 3টে খণ্ডই আছে, আমার কাছে 3টে খণ্ডই আছে। প্রথম যাদের খণ্ডটাই আছে আমাদের তাদের কাজে কেনার দরকার লাগবে। নেই, প্রথম খণ্ডটা ফলো করুন, যাদের নেই তারা কিনে নিতে পারেন। সেটা ওই যারা অলরেডি বই কিনেছেন, তারা একটু ওই লিঙ্কটা শেয়ার করে দেবেন গ্রুপে। হুম। ঠিক আছে ম্যাম, তাহলে করা আছে বাকিদের অলরেডি, ক্ষেত্রে, আমার একবার ওটা মার্ক করে দেবো। হ্যাঁ করা আছে লিঙ্কটা, স্যার আমি মার্ক করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা লিখে নিই এই যে গ্রহগুলো, তাদেরকে কারকত্ব দেওয়া হয়েছে কি কি। প্রথম লিখুন রবি, লগ্ন ভাবের কারক প্রত্যেকের। এটা কোনো মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে না, প্রত্যেকের জন্য কালপুরুষের হিসাবে আমরা এটা ভাববো। রবি হচ্ছে লগ্ন ভাবের কারক, চন্দ্র হচ্ছে মাতৃভাবের কারক, মঙ্গল হচ্ছে ভাতৃভাবের কারক, বুধ হচ্ছে কর্মের কারক। আমরা ওখানে এতক্ষণ শুনে আসলাম শনি হচ্ছে কর্মের কারক, কিন্তু বুধকে আমরা দশম ভাব বা কর্মের কারক হিসাবে নেব। বৃহস্পতি হচ্ছে ধনভাবের কারক বা নবম ভাবের কারক। শুক্র হচ্ছে জায়া বা সন্তান ভাবের কারক, এই সন্তান না, সরি, সপ্তম ভাবের কারক, জায়া বা সপ্তম ভাবের কারক, সন্তান না কিন্তু সপ্তম। আর শনি হচ্ছে দ্বাদশ বা অষ্টম ভাবের কারক। এই পর্যন্ত হয়েছে। ম্যাম কি বললেন লাস্টে? শনি অষ্টম এবং দ্বাদশ ভাবের কারক। হ্যাঁ, বুথটা একবার বৃহস্পতি বলবেন আরেকবার। বুধ হচ্ছে দশম বা কর্মভাবের কারক। ম্যাম বৃহস্পতিটা চন্দ্র কি? মাতৃভাবের কারক বলেছিলেন, তো এটা এটা মাতৃভাব হচ্ছে তাহলে কোন? চন্দ্র, আপনার জন্ম চার্টে ধরুন আপনার হচ্ছে 4 নম্বর। কর্কট লগ্ন, বুঝে নিন। হুম। ধরুন আপনার কর্কট লগ্ন, 4 নম্বর ভাব থেকে আমরা মায়ের বিচার করব, অর্থাৎ তুলার থেকে আমরা হুম। মায়ের বিচার করব। এটা হচ্ছে আপনার লগ্ন চার্টে। কিন্তু হুম। সবার ক্ষেত্রে, পৃথিবীর সবার ক্ষেত্রে মায়ের কারক হচ্ছে চন্দ্র, মাতৃভাবের কারক হচ্ছে চন্দ্র। ওটা চতুর্থ ঘর নির্বিশেষে ওরকম কিছু ব্যাপার না? না, যখন লগ্ন চার্ট বিচার করব, লগ্ন যখন আলাদা হয়ে যাবে,
তখন 12টা হুম রাশি সাপেক্ষে তার লগ্ন হিসাবে তার 4 নম্বর ভাব থেকে আমরা মায়ের বিচার করব, কিন্তু ওভারঅল হুম। মাতৃভাবের কারক হচ্ছে চন্দ্র। ওকে ম্যাম, ঠিক আছে। হয়েছে এই কটা লেখা? হ্যালো, বুথটা আরেকবার বলবেন? হ্যাঁ, বুধ হচ্ছে কর্মভাবের কারক বা দশম ভাবের কারক। হ্যাঁ ম্যাডাম, এটা লেখা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে এই ম্যাম পর্যন্ত? আমার একটা প্রশ্ন আছে। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, যদি চন্দ্রের মধ্যে মাতৃভাবের প্রভাব মানে প্রভাব দেখা যায়, তাহলে কি কি অন্য আমি কোন শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন? জোরে বলুন একটু। বলছি চন্দ্রের মধ্যে যদি মাতৃভাবের প্রভাব দেখা যায়, হ্যাঁ তাহলে পিতৃভাব বলে কি কোনো ভাব আছে? হ্যাঁ, ওই যে রবি, রবি হচ্ছে পিতৃ, রবি হচ্ছে আত্মকারক, রবি সব, মানে রবি আচ্ছা। হচ্ছে আত্মার কারক আমাদের জন্মের। আর যদি বীজ বলা হয়, শুক্রের হ্যাঁ। কারক, শুক্র হচ্ছে আমার বীজের কারক, কিন্তু আচ্ছা, পিতৃভাবের কারক হচ্ছে পিতৃ, জিনিসটা দেখবো আমরা রবি দিয়ে। ঠিক ঠিক আছে। ঠিক আছে। হুম। ম্যাডাম বৃহস্পতিটা কি ছিল? বৃহস্পতি হচ্ছে ধন ভাবের কারক, নবম ভাবের কারক, ভাগ্য ভাবের কারক। কালপুরুষের 9th ভাব আমরা যখন পড়েছি, কালপুরুষের 9th ভাব ধনু, ধনু হচ্ছে ভাগ্যের ভাব। ওগুলো আমরা এখনো পড়িনি, এই পরে পড়বো। এখন এগুলো জাস্ট লিখে রাখুন, হ্যাঁ? যারা ভাবছেন, যারা একদম নতুন আছেন, যারা ভাবছেন আমরা কিচ্ছু বুঝতে পারছি না এগুলো কি, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে লেখাপড়াটা এই পর্যন্তই করি। আর যারা হচ্ছে নোট লিখেছেন সুন্দরভাবে আবার গ্রুপে শেয়ার করে দেবেন। আর ম্যাম আমার একটা একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, বলবো? হ্যাঁ বলুন, 9টা 40 বেজে গেছে। হ্যাঁ। আচ্ছা, আমাদের এই যে পিডিএফ দেওয়ার কথা, আমরা পিডিএফ গুলো পাচ্ছি না। হ্যাঁ পাবেন পাবেন, আগে শুরু করতে লাগুন। পিডিএফটা আসলে, পিডিএফ তো ডিরেক্টলি একটা বইয়ের থেকে নোট করে দেওয়া হবে, তো ওটার জন্য একটু টাইম লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের নোটগুলো, এখনো পর্যন্ত যেগুলো আপনারা ক্লাস করছেন, পিডিএফটা তো আহ, খুব প্রয়োজনীয় একটা বিষয়বস্তু না। আপনারা যদি ক্লাসগুলো মন দিয়ে করেন এবং নিজেরা নোটগুলো রাখেন, তাহলে আর পিডিএফ এর খুব একটা বেশি প্রয়োজনীয়তা থাকে না। পিডিএফ আমি আপনারা, আমি আমি এই জন্য বলছি যে হুম, যদি ক্লাসের আগে পিডিএফটা আমরা একটু, আমাদের একটু পড়াশোনা থাকে, তাহলে কি ক্লাস হবে সেটার উপরে একটু স্টাডি থাকে, তাহলে আপনি পড়লে আমরা দ্রুত বুঝতে পারতাম, এটাই ব্যাপার, অন্য কোনো না ব্যাপার নেই। অ্যাকচুয়ালি পিডিএফটা আগে পাবেন না, পিডিএফটা পেলে আপনারা পরেই পাবেন। হ্যাঁ, আগে পড়ে নিয়ে আমি বললে বুঝবো এরকম আপনি শুনতে শুনতে ঠিক বুঝে যাবেন, অসুবিধা নেই, ধৈর্য রাখুন। ঠিক আছে, আর পিডিএফ ঠিক পাবেন। আছে। আর ততক্ষণ পর্যন্ত নিজেরা একটু পড়াশোনা করুন, ক্লাসগুলো করুন, আশা করি বুঝতে পারবেন। প্রথম প্রথম কয়েকটা দিন একটু এরকম হয়তো অসুবিধা হবে, এরপর রিলেট করতে পারবেন। ঠিক আছে, ম্যাডাম একটা ম্যাডাম, প্রশ্ন সকলকে ছিল। শুভরাত্রি, সকলে নিজের খুব ভালো নিজের থাকুন। ভাষায় লিখেছি সেটাই। আমি যেটা মানে হয়তো আপনি বড় করে বলেছেন, আমি হয়তো একটা ছোট সেন্টেন্সে একদম লিখেছি। একদম, আপনারা নিজেদের ওটা মতন করে ওটা ইয়ে বুঝুন। করে দেবো তো? হ্যাঁ, ওটা নিজেদের শেয়ার মতন করে করে দেবো তো? লিখুন, সেটা শেয়ার করে দিন। আর এই ভিডিওটা পরবর্তীকালে আবার সময় পেলে একবার দুবার দেখে নেবেন, তাহলেই কিন্তু ওটা একদম, দেখুন জ্যোতিষটা মুখস্থ করার হ্যাঁ, জিনিস কিছু নয়, বাদ এটা পড়ে ফিল গেলে করার জিনিস। ওটা এ হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। গুড নাইট, হ্যাঁ গুড ম্যাম। নাইট, সকলে খুব ভালো থাকুন।